আচ্ছা, তাহলে আমরা আজকে ভারতের নদ নদী বা ইন্ডিয়ান রিভার সিস্টেম স্টার্ট করছি। এর আগের দিন আমি যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে কি করিয়েছিলাম, ভারত পরিচিতি আর কি, তাই তো। ভারত পরিচিতি যে ভারতের অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাগত বিস্তার, ভারতের প্রতিবেশী রাজ্য, তারপর এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তারপর ওই যে যে বাউন্ডারিগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই তো। যেটা ভূপ্রকৃতি করার আগে যে আলোচনাটা আমাদেরকে করতে হয়, তো ওই যে ওগুলো আলোচনা করার পর, অর্থাৎ ওই ভারত পরিচিতি আলোচনা করার পর, যেহেতু ভারতের ভূপ্রকৃতি আলোচনা করতে হয়, ভূপ্রকৃতি আলোচনাই করতাম, কিন্তু ভূপ্রকৃতিটা জানতে হলে নদ নদীগুলো সম্পর্কে একটু কিন্তু ধারণা রাখতে হবে ভূপ্রকৃতিটা জানতে গেলে। নদ নদীটা জানতে হবে, ওই নদ নদীটা জানলেই আপনি ভূপ্রকৃতিটা ক্লিয়ার হবে, যে এই নদীটা এই জায়গা দিয়ে বয়ে যাচ্ছে, সেই জন্য এই মাটিটা তৈরি হয়েছে, এখানে খাদার তৈরি হয়েছে, এখানে ভাঙর তৈরি হয়েছে, কেন ভাঙর তৈরি হলো, কেন এখানে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, কেনই বা এটা পার্বত্য ভূমি। যদি আপনাদের নদ নদী সম্পর্কে যদি পুরো বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে ভূপ্রকৃতিও একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি, বা ওই জায়গায় বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তো আজকে আমরা শুরু করছি ভারতের নদ নদী প্রণালী, ইন্ডিয়ান রিভার সিস্টেম। অর্থাৎ আজকে আমরা পড়ব ভারতের নদ নদী, তাদের উপনদী বা তাদের ট্রিবিউটারি যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ব। তো এই যে ভারতের নদ নদী থেকে আমাদের কেমন প্রশ্ন আসে, প্রথমত আমাদের ভারতের নদ নদী থেকে যে প্রশ্নগুলো আসে, যে এই নদ নদী, আমাদের যে ভারতবর্ষে যে নদ নদীগুলো রয়েছে, কারণ আমরা সকলেই জানি আমাদের ভারতবর্ষ একটা নদীমাতৃক দেশ। যদি ম্যাপটা আমি এখানে লাগিয়েছি, ম্যাপটা দেখুন, ম্যাপটাতে এখানে শুধুমাত্র মেন নদীগুলো রয়েছে, এর তো ট্রিবিউটারিগুলো রয়েছে বা উপনদীগুলো রয়েছে, এদের শাখা নদীগুলো রয়েছে। এক কথায় বলতে গেলে আমাদের ভারতবর্ষ একটা নদীমাতৃক দেশ, মানে নদী চারিদিকে শুধুই নদী, তাই না। আর আমাদের এই যে ভারতবর্ষ দিন দিন এত যে গ্রো করছে, তাই না, তার মূলে কিন্তু এই নদী, তাই না। এই নদীর জন্যই, কেননা দেখবেন গুরুত্বপূর্ণ যে সমস্ত কারখানাগুলো, শিল্প কারখানাগুলো, সেগুলো কিন্তু এই নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে। সেখানে প্রয়োজনীয় জল সেখান থেকে পাওয়া যাচ্ছে, তাই না। এবার জলই তো হচ্ছে কোনো একটা শিল্পের জন্য একটা মূল উপাদান আর কি, তাই না। তো এই যে নদ নদী, সেই নদ নদী আজকে আমরা আলোচনা করব, ভারতের নদ নদী। তো এই নদ নদী থেকে কেমন প্রশ্ন আসে, যে কোনো একটা নদ নদী বা কোনো একটা নদী, তার উৎসস্থল কোথায়, এই নদীটা কোথায় উৎপত্তি হয়েছে, এই নদীটা কোন কোন রাজ্যের মধ্য দিয়ে বয়ে গেছে, বয়ে যাওয়ার পর কোথায় গিয়ে মিশেছে, এই হচ্ছে একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে এর উপনদী। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে নদীগুলোর উৎস আর হচ্ছে কি মোহনা, উৎস আর মোহনা, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। উৎস জানতে হবে আর মোহনা জানতে হবে, এবং উৎস থেকে মোহনা পর্যন্ত কোন কোন রাজ্য বা কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর দিয়ে নদীগুলো বয়ে গেছে, এটাও আমাদেরকে জানতে হবে। সেই সঙ্গে কি জানতে হবে, সেই সঙ্গে জানতে হবে হচ্ছে এই নদীগুলোর উপনদী জানতে হবে। নদীগুলোর কি জানতে হবে, উপনদীর পর কি জানতে হবে, শহর। উপনদীর পর জানতে হবে হচ্ছে শহর বলতে সিটি, কোন নদীর তীরে কোন শহরটা গড়ে উঠেছে। যেমন এই যে কলকাতা, তাই না, আমাদের যে কলকাতা, তাই না, একটা গুরুত্বপূর্ণ শহর। তাহলে এই কলকাতা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে, বা আরও যদি দেখেন আর কি, আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত শহরগুলো রয়েছে, সমস্ত যে গুরুত্বপূর্ণ শহর বা গুরুত্বপূর্ণ কারখানা, সেগুলো কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে, আমি যেটা একটু আগেই বললাম। তা সেরকম শহর বা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো জানতে হবে, যে কোন কোন নদীর তীরে এগুলো গড়ে উঠেছে। তাহলে উৎস, মোহনা, উপনদী, শহর। আর কি জানতে হবে, আর জানতে হবে হচ্ছে হ্রদ জানতে হবে, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি লেক, তাই তো, লেক জানতে হবে। আপনাদের প্রাইমারি সিলেবাসেও কিন্তু উল্লেখ রয়েছে, দেখবেন মাউন্টেন, রিভার, লেক, তারপর ড্যাম উল্লেখ রয়েছে। তো কি জানতে হবে, উৎস, মোহনা, উপনদী, শহর, হ্রদ। তারপর জানতে হবে হচ্ছে কি জলপ্রপাত, সবগুলো কিন্তু এই নদীর সঙ্গে রিলেটেড, জলপ্রপাত। তারপরে জানতে হবে কি জলপ্রপাতের পর কি জানতে হবে, জলপ্রপাতের পরে জানতে হবে হচ্ছে কি বাঁধ বা ড্যাম। তো এই নদীর সঙ্গেই কিন্তু আমাদের এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে জানতে হবে, কেননা নদী যখন আমরা পড়বো, সেই নদীর সঙ্গে যে এই নদীর তীরে এই ড্যাম রয়েছে, এই জলপ্রপাত রয়েছে, এই হ্রদ রয়েছে, এই শহর রয়েছে, এটার এই উপনদী, এবং এই নদীটা এই জায়গায় উৎপত্তি লাভ করে এই শহরগুলোর উপর দিয়ে গেছে,
জাস্ট এইটুকুই। একদম যেভাবে তৈরি করে দিচ্ছে আর কি, শুধু প্রাইমারি নয়, বললাম তো একটু আগেই, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং নদী তো খুবই গুরুত্বপূর্ণ আর কি, তাই না? জিওগ্রাফির যে পার্ট আর কি, সেই জিওগ্রাফির পার্টের মধ্যে মানে খুব খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই নদ নদী। তো এবার আমরা ক্লাসটা শুরু করছি, ভারতের নদ নদী। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ভারতের নদ নদী। তো ভারতের নদ নদী, ইন্ডিয়ান রিভার সিস্টেম, এটাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? দুটো ভাগে ভাগ করব। একটা ভাগ কি? একটা ভাগ হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আর একটা ভাগ কি? আর একটা ভাগ হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আর একটা হচ্ছে কি দক্ষিণ ভারতের নদ নদী। তাহলে আমাদের ভারতবর্ষের যে পুরো যে নদ নদী, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। কয়টা ভাগে ভাগ করলাম? দুটো ভাগে। কি কি? একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী বা হিমালয়ান রিভার, উত্তর ভারতের নদ নদী বা হিমালয়ান রিভার বা হিমালয়ের নদ নদী, এটা হচ্ছে একটা ভাগ। আর একটা ভাগ কি? আর একটা ভাগ হচ্ছে কি দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভার। পেনিনসুলার মানে কি? মালভূমি অঞ্চলের নদী, মানে উপনদী, মানে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের নদ নদী। তাহলে আমাদের যে ভারতবর্ষের নদ নদীগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি উত্তর ভারতের নদ নদী বা হিমালয়ান রিভার, আর একটা কি দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভার। তো উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদী, এই তো আমি দুটো ভাগে ভাগ করলাম। তাহলে উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমাদেরকে কোন কোন নদীগুলো জানতে হবে? তো উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমাদেরকে শুধুমাত্র 3টে নদী জানতে হবে। কয়টা নদী? শুধুমাত্র 3টে নদী জানলেই আমাদের উত্তর ভারতের নদ নদী কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কি কি? একটা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র। গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র, এই যে 3টে নদী, এই 3টে নদী জানলেই কিন্তু আমাদের উত্তর ভারতের নদ নদী হয়ে যাবে। আর এই যে দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভার, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের নদী বা দক্ষিণ ভারতের নদী, এই নদীগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী কোনগুলোকে বলি? যে নদীগুলোর মোহনাস্থল হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, সেগুলোকে আমরা বলবো কি পূর্ব ভারতের নদ নদী, এই পূর্ব বাহিনী নদী। এবং যে সমস্ত নদীগুলোর মোহনা হচ্ছে এই আরবিয়ান সি বা আরব সাগর, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো এই যে দক্ষিণ ভারতের নদ নদী, এটা আজকে তো আলোচনা করব না, যখন আলোচনা করব তখন এগুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আমি ভাগ করে আলোচনা করে দেখিয়ে দেব। তো উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমাদের গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র পড়তে হচ্ছে। আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে আমরা কোনগুলোকে পড়ব? দক্ষিণ ভারতের মধ্যে পড়ব এই যে মহানদী পড়ব, নর্মদা পড়ব, তাপ্তি পড়ব, গোদাবরী পড়ব, কৃষ্ণা পড়ব, কাবেরী পড়ব, এখানে রয়েছে মাহি নদী পড়ব, আর একটা পড়ব সবরমতী। এই নদীগুলো আমরা পড়ব দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে। আর উত্তর ভারতের নদ নদীর মধ্যে 3টে নদী। একটা হচ্ছে কি গঙ্গা নদী, এই যে এটা হচ্ছে কি গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী পড়ব। এটা হচ্ছে কি সিন্ধু নদী, এই সিন্ধু নদী পড়ব। আর একটা পড়ব কি এই ব্রহ্মপুত্র নদী, উত্তর ভারতের নদ নদীর মধ্যে এই 3টে নদ নদী, এবং এই দক্ষিণ ভারতের মধ্যে এই নদ নদীগুলো আমরা পড়ব। তো উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর যে বেসিক যে পার্থক্য, সেগুলো একটু বলে দিই। তো এই যে উত্তর ভারতের নদ নদীর মধ্যে কী কী রয়েছে? গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে উত্তর ভারতের নদ নদী। এই নদীগুলো চিরপ্রবাহী, এই নদীগুলো হচ্ছে চিরপ্রবাহী। এই নদীগুলো কি? এই নদীগুলো চিরপ্রবাহী। চিরপ্রবাহী মানে আমরা কি বুঝি? না, সবসময় জল থাকে স্যার। আচ্ছা, চিরপ্রবাহী মানে সারা বছর জল থাকে, না চিরপ্রবাহী মানে সারা বছরই চলতে থাকে? সারা বছর জল বয়ে যায়। একদম ঠিক আছে, হ্যাঁ একদম। তো এই যে নদীগুলো, অর্থাৎ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই যে 3টে নদী, এই 3টে নদী হচ্ছে চিরপ্রবাহী নদী। অর্থাৎ এই নদীগুলোতে আমরা বলতে পারি সারা বছরই জল থাকে, এবং এই নদীগুলোতে সারা বছরই কিন্তু
জল বয়ে চলে, সারা বছরই জল বয়ে চলে। যে গ্রীষ্মকাল বলে জল থাকলো না, এটা শীতকাল বলে জল থাকলো এমনটা নয়, সারা বছরই জল থাকে, অর্থাৎ চিরপ্রবাহী এগুলো। এবং খরস্রোতা, চিরপ্রবাহী এবং খরস্রোতা, চিরপ্রবাহী এবং খরস্রোতা। আচ্ছা, খরস্রোতা মানে কি? প্রচুর বেগ স্যার। হ্যাঁ একদম, খরস্রোতা মানে কি? বেগ প্রচুর স্যার। একদম, এই যে এই নদীগুলো হচ্ছে কি খরস্রোতা। খরস্রোতা মানে কি? এই নদীগুলো প্রচণ্ড একটা বেগ নিয়ে, মানে একটা একটা গতিতে কিন্তু এই নদীগুলো বয়ে চলে। কেন বয়ে চলে? কেননা যদি দেখি এই নদীগুলোর উৎপত্তি সব হিমালয় থেকে, তাই না? এই নদীগুলোর উৎপত্তি সব হচ্ছে হিমালয় থেকে। তার মানে এই যে হিমালয়, এই হিমালয় থেকে যখন সমভূমিতে যখন আসবে, তাই না? হিমালয় তো উঁচু, হিমালয়ের গড় উচ্চতা প্রায় 6000 মিটার, তাই না? হিমালয়ের গড় উচ্চতা প্রায় 6000 মিটার। তো সেই 6000 মিটার থেকে যখন আস্তে আস্তে যখন সমতল ভূমিতে যখন নামবে, তাই না? তাহলে নদীগুলো কি হবে তখন? একটা গতিতে, একটা উচ্চ গতিতে কিন্তু সমভূমির দিকে নেমে আসবে। অর্থাৎ এই নদীগুলো, সেই জন্য এই নদীগুলোকে বলা হচ্ছে কি খরস্রোতা। তাহলে এই যে দক্ষিণ ভারতের যে নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীগুলো কী হবে? যে চিরপ্রবাহী এবং খরস্রোতা নয়, বা এই যে হিমালয়ান যে সমস্ত রিভারগুলো রয়েছে তাদের মতো নয়, তাদের মতো নয়। এটা কি ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে কি পড়বো আমরা? 2 নম্বরে যেটা আমরা পড়বো, এই নদীগুলো সব বরফ গলা জলে পুষ্ট। অর্থাৎ এই উত্তর ভারতের নদীগুলো সব বরফ গলা জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট। কেন বরফ গলা জলে পুষ্ট? কেন? প্রথমেই তো বললাম নদীগুলোর উৎপত্তি হচ্ছে হিমালয়ে। তাহলে হিমালয়ে কি রয়েছে? বরফ রয়েছে। সেই বরফগুলো গলে 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 গলেই এই নদীগুলোর উৎপত্তি হয়েছে। তো এই যে গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র, এই 3টে নদী বরফ গলা জলে পুষ্ট। তাহলে এই দক্ষিণ ভারতের নদ নদীগুলো কিসে পুষ্ট? এই দক্ষিণ ভারতের নদ নদীগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, তাই তো? বৃষ্টির জলে পুষ্ট, বৃষ্টির জলে পুষ্ট। মানে যখন বৃষ্টি হয় তখন নদীগুলোতে প্রচুর জল থাকে, যখন বৃষ্টি হয় না অর্থাৎ গ্রীষ্মকালে নদীগুলো শুকিয়ে যায়। তবে মেন নদীগুলো নয়, এদের যে ট্রিবিউটারিগুলো রয়েছে তারা শুকিয়ে যায় আর কি। তাহলে এই নদীগুলো হচ্ছে কি বৃষ্টির জলে পুষ্ট। পরের পয়েন্ট, এই যে গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র বললাম, এর মধ্যে সিন্ধু আর ব্রহ্মপুত্র হচ্ছে কি আন্তঃসীমান্ত রিভার। আন্তঃসীমান্ত রিভার বলতে অনেক দেশের মধ্যে দিয়ে গিয়েছে। আচ্ছা, আন্তঃসীমান্ত রিভার বলতে ট্রান্সবাউন্ডারি, মানে অনেক অনেক দেশের উপর দিয়ে রাজ্য যাবে। দিয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল রিভার স্যার। একদম ঠিক আছে, আন্তঃসীমান্ত রিভার অর্থাৎ ইন্টারন্যাশনাল, তাই তো? অর্থাৎ নদীগুলো যদি দেখেন আর কি আমাদের ভারতবর্ষেই মানে উৎপত্তি লাভ করে, ভারতবর্ষের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, তাই না? অর্থাৎ এই যে সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর যদি উৎপত্তি দেখেন, তিব্বতে এর উৎপত্তি, তারপর ভারতের লাদাখের লে শহরের উপর দিয়ে গেছে সিন্ধু নদী, তারপর পাকিস্তানে গেছে, পাকিস্তানের করাচি, ইসলামাবাদ হয়ে আরব সাগরে পড়েছে, তাই না? আবার ব্রহ্মপুত্র নদী যদি দেখেন সেটারও উৎপত্তি হচ্ছে তিব্বতে, তাই না? এই যে উপরে রয়েছে কি ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীরও উৎপত্তি কোথায়? এই তিব্বতে উৎপত্তি। তারপর ওই যে নামচা বারোয়া যে পর্বতশ্রেণী, সেখানে গিয়ে একটা বাঁক নিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর আবার বাংলাদেশে গেছে, তাই তো? বাংলাদেশে কী নাম নিয়ে গিয়েছিল? মেঘনা নাম নিয়ে, যমুনা নাম নিয়ে, যমুনা নাম নিয়ে, তারপর এই পদ্মার সঙ্গে মিলিয়ে মেঘনা নাম নিয়ে তারপর আরব সাগরে পতিত হয়। একটা একটা করে আসছে প্রত্যেকটা বিষয়। তো এই যে গঙ্গা বলছি, সিন্ধু এবং ব্রহ্মপুত্র, এই নদী দুটো কি আন্তঃসীমান্ত রিভার, আন্তঃসীমান্ত রিভার। এই যে নদীগুলো, এই নদীগুলো হচ্ছে কি বন্যাপ্রবণ, এই নদীগুলো হচ্ছে বন্যাপ্রবণ। অর্থাৎ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই নদীগুলো কিন্তু বন্যাপ্রবণ, কেননা এই নদীগুলোতে সারা বছরই জল থাকে। আবার বৃষ্টির সময় কি হয়? বৃষ্টির সময় আরও জল বেড়ে যায়, আরও জল বাড়ার ফলে কি হয়? তার যে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ছাপিয়ে গিয়ে বন্যা সৃষ্টি করে, তাই না? সেই জন্য এই নদীগুলো হচ্ছে কি বন্যাপ্রবণ। কিন্তু বর্তমানে যদি দেখেন আর কি নদীগুলো বন্যাপ্রবণ নয়, কেননা প্রচুর ড্যাম, মানে প্রচুর বাঁধ তৈরি করা হয়েছে নদীগুলোর ওপর,
হ্যাঁ, সেখানে কি হচ্ছে, যখন মানে বর্ষাকালে কি হচ্ছে, জলটাকে ধরে রাখা হচ্ছে, মানে ধরে রাখার ব্যবস্থা রয়েছে, যে জলটাকে ধরে রেখে দিয়েছে। জলটাকে ধরে রাখার পর মানে বাঁধ বলতে অ্যাকচুয়ালি এরকম, এই যে এটা হচ্ছে কি বাঁধ। তাহলে বর্ষাকালে কি হয়, বর্ষাকালে জলটাকে ঠিক এইভাবে ধরে রাখা হয়। ঠিক যখন গ্রীষ্মকালে যখন জলের যখন দরকার হয়, ঠিক প্রয়োজন মতো জলটাকে সেভাবে ছাড়া হয়। সেই জন্য বর্তমানে এই নদীগুলো থেকে মানে বন্যা কিন্তু বর্তমানে হয় না, কিন্তু আগেকার দিনে যখন বাঁধ ছিল না তখন কিন্তু এই নদীগুলো কিন্তু বন্যাপ্রবণ ছিল, অর্থাৎ এই নদীগুলোতে কিন্তু বন্যা হতো। যেমন আমাদের বাংলার যেমন দুঃখ বলা হয় দামোদর নদীকে, এখন কি বলা হয় বাংলা, যে দামোদরকে বাংলার দুঃখ, আগে বলা হতো সেটাকেই আমরা এখনও বলি বাংলার দুঃখ। কিন্তু দামোদরেতে এখন দামোদর নদীর জন্য এখন তো বন্যাই হয় না আমাদের পশ্চিমবঙ্গে, তাই না? কারণ বাঁধ ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, তারই পরিপ্রেক্ষিতে প্রচুর বাঁধ নির্মিত হয়ে গেছে। সেরকমই কোশি নদীকে দেখবেন যে বিহারেরও দুঃখ বলা হতো। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীর মধ্যে কী কী রয়েছে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। তার মধ্যে সিন্ধু আর ব্রহ্মপুত্র হচ্ছে আন্তঃসীমান্ত রিভার, এগুলো চিরপ্রবাহী, খরস্রোতা, এগুলো বরফ গলা জলে পুষ্ট, এগুলো বন্যাপ্রবণ। এবার এগুলোতে কি হবে, অর্থাৎ দক্ষিণ ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী হবে এগুলো আন্তঃসীমান্ত রিভার নয় প্রথমত, কেননা সমস্ত নদীর উৎপত্তি হচ্ছে ভারতবর্ষে। আন্তঃসীমান্ত রিভার নয়, চিরপ্রবাহী বা খরস্রোতা, হিমালয়ান রিভারের মতো নয়, তাই তো। নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট এবং নদীগুলো বন্যাপ্রবণ নয় আর কি। তো এই হচ্ছে কি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলোর মধ্যে বেসিক যে পার্থক্য, বেসিক পার্থক্য। এই জায়গাটা বোঝালাম। এবার এই জায়গা থেকে কারোর কোথাও কোনো রকম প্রশ্ন থাকলে কোনো পয়েন্টে বলুন এবার। হ্যাঁ স্যার বলুন। এর বললাম যে দক্ষিণ ভারতের নদীগুলো আছে মানে কোথা থেকে উৎপত্ত হয়েছে আর কি। স্যার দক্ষিণ ভারতের নদ নদী স্যার এখনও তো পড়েইনি। দক্ষিণ ভারতের নদ নদী কি পড়েছি, উত্তর ভারতের নদ নদী আজকে শুরু করব, তবু এখন উত্তর ভারতের নদ নদীও শুরু করিনি। আমি বেসিক জায়গাটা ক্লিয়ার করলাম। স্যার আস্তে আস্তে ক্লাসগুলো হোক, আস্তে আস্তে সব বুঝতে পারবেন যে কোথায় সেগুলো, যে কোথায় উৎপত্তি কী না, কোথায় সমাচার, সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই জায়গায় আমি এই ভাগটা একবার করিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এই জায়গায়, যে দক্ষিণ ভারতের নদ নদী, এই দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে। কি কি, একটা হচ্ছে কি পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, আর একটা কি পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী কোনগুলো, পূর্ব বাহিনী নদী হচ্ছে যে নদীগুলো আরব সাগর বলছি, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, যে নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাহলে দেখুন তো ম্যাপটা, কোন নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাহলে এই যে হচ্ছে কি মহানদী গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তারপর এই যে গোদাবরী নদী গিয়ে আবার বঙ্গোপসাগরে মিশেছে। এই যে কৃষ্ণা নদী গিয়ে আবার বঙ্গোপসাগরে মিশেছে। এই যে কাবেরী নদী গিয়েও আবার বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে যে নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, বা যে নদীগুলোর প্রবাহ যাত্রা পূর্ব দিকে, তাই না, কেননা এই দিকটা হচ্ছে কি ভারতের পূর্ব দিক, এই দিকটা হচ্ছে ভারতের পশ্চিম দিক। তাহলে আমরা বলতে পারি যে নদীগুলোর প্রবাহ যাত্রা হচ্ছে পূর্ব দিকে, বা যে নদীগুলো আরব সাগর বলছি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেগুলোকে আমরা কি বলবো, পূর্ব বাহিনী নদী। তাহলে পূর্ব বাহিনী নদীর মধ্যে কি কি রয়েছে, একটা রয়েছে মহানদী, তারপরে কি রয়েছে গোদাবরী, মহানদী, গোদাবরী, তারপর কৃষ্ণা, আর একটা কি রয়েছে কাবেরী, এই চারটে হচ্ছে কি পূর্ব বাহিনী নদী। আর পশ্চিম বাহিনী নদী কোনগুলো, পশ্চিম বাহিনী নদী হচ্ছে যে নদীগুলোর মোহনাস্থল হচ্ছে আরব সাগরে, অর্থাৎ যে নদীগুলোর প্রবাহ যাত্রা হচ্ছে পশ্চিম দিকে বা মানে মোহনা হচ্ছে আরব সাগরে, সেগুলোই হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে আমরা কোনগুলো পড়ব, পশ্চিম বাহিনী নদীর মধ্যে প্রথমে রয়েছে এই যে তাপ্তি, তারপরে কি রয়েছে এখানে নর্মদা, আরও দুটো রয়েছে, একটা হচ্ছে কি মাহি নদী। এই মাহি নদীর উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা দুইবার বিস্তৃত হয়েছে,
তাই না, বা কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে এই মাহি নদী, যেগুলো আমরা পড়বো। আর একটা কি রয়েছে, সবরমতী নদী, সবরমতী নদী। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের টোটাল নদ নদী, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের টোটাল নদ নদী। তাহলে আমাদের ভারতবর্ষের নদ নদীকে দুটো ভাগে ভাগ করলাম, উত্তর ভারতের নদ নদী বা হিমালয়ান রিভার, দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভার। পেনিনসুলার মানে হচ্ছে মালভূমি অঞ্চলের নদী, মালভূমি অঞ্চলের নদী। মালভূমি অঞ্চলের নদী কেন বলা হচ্ছে, কেননা এই যে পুরো এরিয়াটা, এটা তো পুরোটাই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, তাই না, সেই জন্য বলছে মালভূমি অঞ্চলের নদী। উত্তর ভারতের নদীর মধ্যে কি কি রয়েছে, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। আর দক্ষিণ ভারতের নদীর মধ্যে কি কি রয়েছে, এই যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, নর্মদা, মাহি, সবরমতী, এগুলো রয়েছে। এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা পূর্ব বাহিনী, একটা পশ্চিম বাহিনী। যাদের মানে যাদের যাত্রা বা যাদের স্রোতের যাত্রা হচ্ছে পূর্ব দিকে, সেগুলো পূর্ব বাহিনী। আর যাদের মানে স্রোতের যাত্রা হচ্ছে পশ্চিম দিকে, সেগুলো হচ্ছে কি পশ্চিম বাহিনী নদী। দেখুন এই যে স্লাইডটাই যে সমস্ত বিষয়গুলো আলোচনা হলো, বলুন এবার কারোর যদি কোথাও যদি কোনো রকম প্রশ্ন থাকে। স্যার বলবো? হ্যাঁ স্যার বলুন। বলছি আপনি বললেন যে যে নদীগুলো যাত্রার পর পূর্ব দিকে পূর্ব বাহিনী, হ্যাঁ হ্যাঁ তো বঙ্গোপসাগর, তাহলে গঙ্গা তো পূর্ব দিক থেকে পূর্ব হয়ে বঙ্গোপসাগরে আসছে, তাহলে গঙ্গাকে পূর্ব বাহিনী বলা যাবে না? স্যার প্রথমে আমি স্যার দেখুন, আমি স্যার প্রথমেই ভাগ করেছি আমাদের ভারতবর্ষের নদীকে দুটো ভাগে। ভাগ করেছেন? হ্যাঁ, ভারতবর্ষের নদীকে স্যার দুটো ভাগে ভাগ করে দিয়েছি। এটা স্যার উত্তর ভারতের নদ নদী, এই যে সিন্ধু। গঙ্গা তো পূর্ব হয়ে বঙ্গোপসাগরে ঢুকছে। হ্যাঁ স্যার, এই আপনি যে নিয়মে বলছেন আর কি, সে অবশ্যই এটাকেও বলা যাবে পূর্ব বাহিনী নদী। কিন্তু পূর্ব বাহিনী নদী আমরা যদি ক্লিয়ারলি যদি বলি আর কি, তাহলে আমরা এই যে দক্ষিণ ভারতের নদ নদী যেগুলো রয়েছে, এগুলোকে এই যে দক্ষিণ ভারতের নদ নদীগুলোকেই আমরা দুটো ভাগে ভাগ করেছি, উত্তর ভারতের নদ নদীগুলোকে আমরা ভাগ করিনি। এবার উত্তর ভারতের নদ নদীগুলোকেও আপনি যদি ভাগ করে নেন, ঠিক আছে, তাহলে সিন্ধু হবে পশ্চিম বাহিনী নদী, আর ব্রহ্মপুত্র আর গঙ্গা হবে পূর্ব বাহিনী নদী। বোঝা গেল স্যার? হ্যাঁ বুঝতে পারছি। আর একটা স্যার কোশ্চেন। হ্যাঁ স্যার বলুন। হিমালয় আর মাউন্ট এভারেস্ট, এই হিমালয় পর্বত আর মাউন্ট এভারেস্ট কি আলাদা না একই? স্যার হিমালয় পর্বত আর মাউন্ট এভারেস্ট, স্যার হিমালয় পর্বতেরই সবচেয়ে উঁচু যে পিকটা বা উচ্চতম শৃঙ্গটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই যে এখানে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট, এই যে পুরো এরিয়াটাই হিমালয়, এই যে এটা পুরোটা দেখছেন, এই পুরো এরিয়াটাই হচ্ছে হিমালয়, এটা পুরোটাই হিমালয়। হিমালয় তো কোনো একটা পর্বতকে বলছে না, সেখানে হাজারো, ঠিক আছে, হাজার পর্বত রয়েছে সেখানে, তাই না, হিমালয়ে হাজার পর্বত রয়েছে সেখানে। সেই হাজার পর্বতের মধ্যে সবার উঁচু পর্বতটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। বোঝা গেল স্যার? হ্যাঁ এবার স্যার ক্লিয়ার। হ্যাঁ যাক স্যার, ওটা তো স্যার, হ্যাঁ স্যার পর্বত নিয়ে একটা মালা তৈরি হচ্ছে, দিয়ে এবার ওই মালার মধ্যে একটা আছে বড় মালা হচ্ছে, বড় ফুল হচ্ছে মাউন্ট এভারেস্ট। হ্যাঁ স্যার বলা যেতে পারে। এই যে হিমালয়ে কি রয়েছে, হিমালয় একটা মালা, সেই মালাতে কি হয়, মালাতে প্রচুর ফুল রয়েছে, তাই না, প্রচুর ফুল রয়েছে। সেই ফুলের মধ্যে সবচেয়ে যে বড় ফুলটা, সেই বড় ফুলটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। যাই হোক স্যার, এটা হচ্ছে কি ভারতের যে ভূপ্রকৃতি তার পার্ট আর কি। আজকে নদ নদী পড়ছি, এই স্লাইডে আশা করছি ক্লিয়ার হলো। তাহলে এবার আমরা কি করব, একটা একটা করে নদীগুলো পড়বো। তাহলে আমরা উত্তর ভারতের নদী দিয়ে শুরু করি। উত্তর ভারতের প্রথম নদী কি, গঙ্গা। তাহলে আমরা এই গঙ্গা নদী দিয়ে আজকে শুরু করছি। গঙ্গা নদী আমাদের মানে ভারতবর্ষের প্রধান নদী, তাই তো, ভারতবর্ষের প্রধান নদী। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কি গঙ্গা নদী, গঙ্গা রিভার। আজকে শুরু করব কি গঙ্গা রিভার। তো এই যে গঙ্গা রিভার, এই গঙ্গা রিভার পড়তে গেলে বা গঙ্গা নদী পড়তে গেলে তার আগে আমাদের কিছু বেসিক জায়গা আমাদের কিন্তু জানতে হবে, যে গঙ্গা নদীর উৎপত্তি। যদি দেখেন, আমি যখন আপনারা যে বইগুলো দেখেছেন আর কি, বইগুলোতে সবার প্রথমেই যেটা দেখতে পাবেন যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে এই উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, বা অনেক অনেক বইয়ে জাস্ট এইটুকু লেখা থাকে, কি লেখা থাকে, যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এটাই আমরা পড়ে এসেছি, তাই না, বা আমি যখন ছোটোতে পড়েছিলাম আর কি, জাস্ট এইটুকুই আর কি। এমনকি ক্লাস 7-8 বইয়ে দেখবেন আর কি, গঙ্গা নদী সম্পর্কে যে মানে যেটা লেখা রয়েছে জাস্ট এইটুকুই, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন আর কি, মানে তখন গঙ্গা নদীর মানে উৎপত্তি সেখান থেকে নয়ই, গঙ্গা নদীর উৎপত্তি ওখানে নয়ই, তাই না।
ওখানে উৎপত্তি হচ্ছে ভাগীরথী নদীর। ওখানে উৎপত্তি হচ্ছে কোন নদীর? ওখানে উৎপত্তি হচ্ছে ভাগীরথী নদীর। তো এই যে ভাগীরথী নদী, এটাকে বোঝানোর জন্য একটু আগের স্লাইডটা আমাদেরকে একটু জেনে নিতে হবে, আগের স্লাইড। তো একদম একদম বাঁদিকের ম্যাপটা দেখুন, এই হচ্ছে, এটা হচ্ছে গঙ্গা নদী। এই যে এই নদীটা হচ্ছে কি, এই নদীটা হচ্ছে গঙ্গা নদী। এই নদীটা হচ্ছে কি গঙ্গা নদী। এই নদীটার নাম হচ্ছে কি, এই নদীটার নাম হচ্ছে গঙ্গা নদী। কিন্তু উৎপত্তি স্থলে, মানে যেখানে গঙ্গা নদীটা উৎপত্তি হয়েছে, সেখানে গঙ্গা নদীর নাম কিন্তু গঙ্গা নদী নয়। সেখানে গঙ্গা নদীর নাম গঙ্গা নদী নয়, সেখানে তার নাম হচ্ছে কি ভাগীরথী নদী। সেখানে তার নাম কি? সেখানে তার নাম হচ্ছে ভাগীরথী নদী। তো সেটাকে জানার জন্য আমাদেরকে আরেকটু ডিপে গিয়ে আরেকটু তথ্য আমাদের কিন্তু জানতে হবে। কি কি জানতে হবে? তো এই যে উত্তরাখণ্ডের এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে আরও কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটাই হচ্ছে এই যে এই ঘটনাটা। এই ঘটনাটা আমাদেরকে জানতে হবে, মানে এখানে নদীগুলো এর সঙ্গে এটা মিশেছে, এর সঙ্গে এটা মিশেছে, এর সঙ্গে এটা মিশেছে, এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটেছে। তো প্রথম থেকে শুরু করছি। তো প্রথমে উত্তরাখণ্ডের একদম উত্তরে, এই ম্যাপটা কি, এটা হচ্ছে উত্তরাখণ্ড, তাই তো? এই যে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের একদম উত্তরে একটা নদী ছিল, সেই নদীটির নাম হচ্ছে কি বিষ্ণুগঙ্গা। এই বিষ্ণুগঙ্গা, বদ্রীনাথ, এই বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়েছে, সেই নদীটির নাম হচ্ছে কি বিষ্ণুগঙ্গা। বিষ্ণুগঙ্গা, বদ্রীনাথ থেকে উৎপত্তি হয়েছে, সেই গঙ্গাটার নাম, সেই নদীটার নাম কি বিষ্ণুগঙ্গা। যেটা অনেক সময় প্রশ্ন আসে যে সন্তপথ হিমানী থেকে উৎপত্তি হয়েছিল, এটা সন্তপথ হিমানী বা হিমবাহ থেকে, সন্তপথ হিমানী বা সন্তপথ হিমবাহ থেকে কিন্তু এই গঙ্গা নদীটা উৎপত্তি, এই গঙ্গা নদী বলছি, এই বিষ্ণুগঙ্গা কিন্তু উৎপত্তি হয়েছে, মানে উত্তরাখণ্ডের একদম উত্তরে। এই যে এটা হচ্ছে কি উত্তরাখণ্ড, এই রাজ্যটা হচ্ছে কি উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ডের একদম উত্তরে। ক্লিয়ার? তো এই যে বিষ্ণুগঙ্গা সন্তপথ হিমানী থেকে উৎপত্তি হলো, একটা ছোট্ট নদী, আর তার পাশ থেকে আরও একটা নদী, সেই নদীটির নাম হচ্ছে কি ধূলিগঙ্গা। এই ধূলিগঙ্গা উৎপত্তি হলো। তাহলে বিষ্ণুগঙ্গা সন্তপথ হিমানী থেকে উৎপত্তি লাভ করলো, তারপরে কি রয়েছে? ধূলিগঙ্গা। তাহলে এই যে বিষ্ণুগঙ্গা আর ধূলিগঙ্গা, এই যে দুটো নদী, এই দুটো নদী যখন প্রবাহিত হতে শুরু করলো, প্রবাহিত হতে হতে এই বিষ্ণুগঙ্গা আর ধূলিগঙ্গা একে অপরের সঙ্গে মিলিত হলো। একে অপরের সঙ্গে কি হলো? একে অপরের সঙ্গে মিলিত হলো। তাহলে এই যে বিষ্ণুগঙ্গা আর ধূলিগঙ্গা একে অপরের সঙ্গে যখন মিলিত হলো, তখন এই যে মিলিত, যে জায়গাটা মিলিত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? প্রয়াগ। যখন নদীগুলো একে অপরের সঙ্গে যখন মিলিত হয়, তখন সেটাকে আমরা কি বলি? প্রয়াগ বলি। সেটাকে আমরা কি বলি? প্রয়াগ। যখন একটা নদী যখন আর একটা নদীতে গিয়ে যখন মিলিত হয়, তখন সেটাকে আমরা কি বলি? প্রয়াগ। তো এই যে বিষ্ণুগঙ্গা এবং এই যে ধূলিগঙ্গা যে জায়গায় গিয়ে মিলিত হলো, সেই জায়গাটার নামই হচ্ছে কি বিষ্ণুপ্রয়াগ। সেই জায়গাটার নামই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এবং সেখান থেকেই উৎপত্তি হলো অলকানন্দা নদীর। সেখান থেকে উৎপত্তি হলো কোন নদীর? অলকানন্দা নদীর। তাহলে বিষ্ণুগঙ্গা এবং এই যে ধূলিগঙ্গা একে অপরের মানে এই যে দুটো নদী মিলিত হলো, যখন মিলিত হলো, এই মিলিতটা হচ্ছে একটা প্রয়াগ। কোন প্রয়াগ? বিষ্ণুপ্রয়াগ। এবং এই যে মিলিত হলো, মিলিত হওয়ার পরে এই যে বদ্রীনাথ আর ধূলিগঙ্গা, এই নদী কিন্তু এই নদী দুটোর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। কি হলো? দুটো নদী মিলিত হয়ে তার নাম হয়ে গেল কি? অলকানন্দা। এবার এই হচ্ছে অলকানন্দা, এই অলকানন্দা নদী এই যে বয়ে চলেছে। তাহলে অলকানন্দা নাম হলো, এই হচ্ছে অলকানন্দা, এটা হচ্ছে কি অলকানন্দা। তাহলে এই যে বিষ্ণুগঙ্গা আর ধূলিগঙ্গা, এর এই দুটো নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে কি? অলকানন্দা। এই যে অলকানন্দা আবার প্রবাহিত হচ্ছে, অলকানন্দা প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে কি? অলকানন্দা। অলকানন্দা, এই নদীটির নাম হচ্ছে কি? অলকানন্দা। কিছুক্ষণ পরে, মানে কিছু দূর বয়ে আসার পর, অলকানন্দা কিছুটা দূর আসার পর কি হলো? কিছুটা দূর আসার পর বাঁদিক থেকে আরও একটা নদী এসে অলকানন্দাতে মিলিত হলো। বাঁদিক থেকে একটা নদী, সেই নদীটির নাম হচ্ছে কি? নন্দাকিনী নদী। সেই নন্দাকিনী নদী এসে এই অলকানন্দাতে মিলিত হলো। তাহলে একটা নদী আর একটা নদীতে যখন মিলিত হচ্ছে, মিলিত হওয়া মানে কি? প্রয়াগ। তাহলে সেই জায়গাটা, সেটাকে আমরা বলবো কি? নন্দপ্রয়াগ।
তাহলে এই অলকানন্দাতে যখন নন্দাকিনী নদী এসে যখন মিশছে, সেই প্রয়াগটাকে আমরা কি বলবো? নন্দ প্রয়াগ। আরও কিছু দূর আসার পর পিন্ডার গঙ্গা বা পিন্ডার নদী এসে আবার অলকানন্দাতে মিলিত হলো। এই যে পিন্ডার গঙ্গা বা পিন্ডার নদী এসে আবার গঙ্গা নদীর এই অলকানন্দাতে মিলিত হলো। সেই প্রয়াগটাকে আমরা কি বলছি? কর্ণপ্রয়াগ। সেই প্রয়াগটাকে আমরা কি বলবো? কর্ণপ্রয়াগ। এরপরে এবার ডান দিকের কেদারনাথ থেকে, তাই না? কেদারনাথ যেখানে একটা মন্দির রয়েছে, তাই না? ওই যে অনেকে যারা ট্যুর প্ল্যান করে আর কি, কেদারনাথ, তাই না? সেই কেদারনাথ থেকে আরও একটা নদী, মানে ডান দিক থেকে এই যে একটা কেদারনাথ থেকে একটা উৎপত্তি হলো একটা নদীর, সেই নদীটা এসে আবার অলকানন্দাতে মিলিত হলো। সেই নদীটার নাম হচ্ছে কি? মন্দাকিনী নদী। আর এখানে যে প্রয়াগটা তৈরি হলো, সেই প্রয়াগটার নামই হচ্ছে কি? রুদ্রপ্রয়াগ। এরপর আসছে কি? আমাদের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নদী। গঙ্গোত্রী হিমবাহের এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নদী। তাহলে এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কোন নদী এলো? ভাগীরথী নদী। এবার এই ভাগীরথী নদী এসে এই যে অলকানন্দা নদী আসছিল, এই অলকানন্দা নদীতে এসে মিলিত হলো। এই যে এদের যে মিলিত হওয়া মানে কি? একটা প্রয়াগ। সেই প্রয়াগটার নামই হচ্ছে কি? দেবপ্রয়াগ। তাহলে ভাগীরথী এবং অলকানন্দার যে মিলিত যে প্রবাহ, সেটাই হচ্ছে কি? মানে যেখানে যে জায়গাটা মিলিত হলো, সেই জায়গাটার নামই হচ্ছে কি? দেবপ্রয়াগ। এবং তাদের যে মিলিত যে প্রবাহ, সেটাই হচ্ছে কি? গঙ্গা নদী। তাহলে সেটাই হচ্ছে কি? গঙ্গা নদী। মানে এই যে ভাগীরথী এবং এই যে অলকানন্দা, এদের যে মিলিত প্রবাহ, সেটাই হচ্ছে কি? গঙ্গা নদী। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি কিন্তু কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি কিন্তু বলে যে হিমবাহের, মানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, কিন্তু উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নাম কিন্তু গঙ্গা নদী নয়। কি নদী? ভাগীরথী নদী। তারপর ভাগীরথী নদী যখন দেবপ্রয়াগে এসে অলকানন্দার সঙ্গে যখন মিলিত হলো, তখন তার নাম হলো কি? গঙ্গা নদী। অর্থাৎ এই যে দেখুন, একদম মানে বাস্তব ছবি আর কি, একদম ড্রোন ক্যামেরাতে তোলা ছবি। এটা হচ্ছে কি? অলকানন্দা আসছে। আর এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কে আসছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আসছে হচ্ছে ভাগীরথী নদী। এই যে এরা দুজন যখন মিলিত হলো এই জায়গা থেকে, এই জায়গাটার নামই হচ্ছে দেবপ্রয়াগ। এবং এদের যে মিলিত প্রবাহ, সেটাই হচ্ছে কি? গঙ্গা নদী। এবার বলুন, এই স্লাইডটাই কারোর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা কি দেখলাম? যে গঙ্গা নদীর উৎপত্তি, মানে যে জায়গায় উৎপত্তি হয়েছে সেই জায়গায় গঙ্গা নদীর নাম গঙ্গা নদী নয়, সেই জায়গায় তার নাম ভাগীরথী। এরপর এই ভাগীরথী নদী যখন অলকানন্দার সঙ্গে যখন মিলিত হলো দেবপ্রয়াগে, তারপর থেকে তার নাম হলো কি? গঙ্গা নদী। আর তার আগে আমি এই যে বিষ্ণু, নন্দকর্ণ, রুদ্র, এগুলো আমি অ্যাড করেছি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বলে। প্রশ্ন কিভাবে আসবে? যে নন্দাকিনী এবং অলকানন্দার মানে যখন মিলিত হলো, তাদের যে প্রয়াগটা, সেই প্রয়াগের নাম কি? তাহলে নন্দাকিনীর সঙ্গে নন্দপ্রয়াগ, যখন বিষ্ণুগঙ্গা এবং ধূলিগঙ্গা যখন মিলিত হচ্ছে তখন বিষ্ণুপ্রয়াগ, পিন্ডারী নদী যখন মিলিত হচ্ছে কর্ণপ্রয়াগ, তারপর মন্দাকিনী যখন মিলিত হচ্ছে তখন রুদ্রপ্রয়াগ, এবং গঙ্গা নদী যখন মিলিত হচ্ছে অলকানন্দার সঙ্গে তখন দেবপ্রয়াগ। এবার বলুন, এই স্লাইডে কারো কোথাও সমস্যা থাকলে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার, ভাগীরথী ধুলিয়ারে যে ভাগ হয়েছে, তাহলে ওইটা কি? হ্যাঁ স্যার বলুন। বলছি যে ধুলিয়ারে ভাগ হয়েছে না গঙ্গা নদী? আচ্ছা স্যার, অত দূর তো যাই না এখনো স্যার, আসছি, ঠিক আছে? ক্লাসটা একদম শেষ পর্যন্ত করুন। স্যার আশা এই উপরেরটা বলুন, বিষ্ণুগঙ্গা আর বদ্রীনাথ, ওই জায়গাটা কি বলুন? আচ্ছা, ওই জায়গা তো ভাগীরথী কোন ভাগীরথী ওইটা এটা একই? না স্যার, ওটা ওই ভাগীরথী আর এই ভাগীরথী এক নয়, ঠিক আছে? এটা কোথাকার? এটা উত্তরাখণ্ডে রয়েছে এই ভাগীরথী। আর ওটা তো কি? ওটা হচ্ছে আমাদের এটাই বলছি। ওয়েস্ট বেঙ্গলে ওটা, তাই না? যেমন যমুনা নদী পাবেন একটা, যমুনা নদী,
হ্যাঁ, যে এখানে গঙ্গার একটা উপনদী পাবেন যমুনা, আবার যমুনা নদী কোথায় গিয়ে পাবেন, আবার যমুনা নদী গিয়ে পাবেন ওই যে ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন ওখানে গিয়ে আবার যমুনা নদী পাবেন। আচ্ছা, এই জায়গাটা একটু বলে দেবো। আচ্ছা, একদম উত্তরাখণ্ডের একদম উত্তরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডের একদম উত্তরে, সবই তো পাহাড়ি এলাকা তাই না, সবই পাহাড়ি এলাকা। সেখান থেকে বিষ্ণুগঙ্গা যেটা সন্তপথ হিমানি থেকে নির্গত হয়েছিল, বা যার উৎপত্তি স্থল হচ্ছে সন্তপথ হিমানি, সেখান থেকে বিষ্ণুগঙ্গা এবং আরও একটা নদী কি ধূলিগঙ্গা। এই যে বিষ্ণুগঙ্গা এবং ধূলিগঙ্গা, এই দুটো নদী একে অপরের সঙ্গে যখন মিলিত হলো তখন একটা নতুন একটা নদীর তৈরি হলো, বা তাদের যে মিলিত প্রবাহের ফলেই একটা নতুন নদী তৈরি হলো। সেই নদীটার নামই হচ্ছে কি অলকানন্দা। সেই নদীটার নামই হচ্ছে কি অলকানন্দা। এরপর অলকানন্দা প্রবাহিত হচ্ছে, এই যে অলকানন্দা প্রবাহিত হচ্ছে, এরপর পাশ থেকে এই সমস্ত নদীগুলো এসে অলকানন্দাতে মিশেছে। এবার যখন মেশা মানে কি একটা প্রয়াগ, সেই নদীগুলোর নাম অনুসারে আর কি সেখানে একটা প্রয়াগ নাম দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি পঞ্চপ্রয়াগ। দেখুন 5টা প্রয়াগ রয়েছে, তাই পঞ্চপ্রয়াগ। বিষ্ণু, নন্দ, কর্ণ, রুদ্র, দেব, এই হচ্ছে 5টা প্রয়াগ। তাহলে আমরা জানলাম গঙ্গা নদীর উৎপত্তি কোথায়, বা গঙ্গা নদীর উৎপত্তি যে জায়গায় হয়েছিল সেই জায়গায় গঙ্গা নদীর নাম গঙ্গা নদী নয়, ভাগীরথী নদী। তারপর দেবপ্রয়াগে এসে অলকানন্দার সাথে মিলিত হলো, তারপর গঙ্গা নদী নাম পেল আর কি, তারপর গঙ্গা নদীর নাম কিন্তু সে পেল। এইটুকু আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। কারোর যদি প্রশ্ন থাকে এই জায়গাটাই বলুন। আচ্ছা, এরপর আমরা কি পড়ব, যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কতটা, গঙ্গা নদী এক কথায় কতটা লম্বা, গঙ্গা নদী কতটা লম্বা। এই যে গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার, মানে 2525 কিলোমিটার। এটি ভারতের দীর্ঘতম নদী, এটি হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। যদি সিন্ধু নদী দেখেন, যদি ব্রহ্মপুত্র নদী যদি দেখেন, তাদের দৈর্ঘ্য কিন্তু এই অনেক বেশি, প্রায় 3000+, মানে তাদের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 3000+ কিলোমিটার, তাই না? কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু ওই যে 3000 কিলোমিটার কিন্তু প্রবাহিত হয়নি সিন্ধু বা ব্রহ্মপুত্র নদী। তো সেই দিক দিয়ে যদি আমরা দেখি, গঙ্গা নদী হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। মানে সিন্ধু ব্রহ্মপুত্র নদী মানে দৈর্ঘ্যে লম্বা হলেও ভারতবর্ষে কিন্তু অতটা প্রবাহিত হয়নি। কেননা আমরা দেখেছি সিন্ধু নদী তিব্বতেও প্রবাহিত হচ্ছে, ভারতেও প্রবাহিত হচ্ছে, পাকিস্তানেও প্রবাহিত হচ্ছে। মোট দৈর্ঘ্য হচ্ছে কতটা, প্রায় 3180 কিলোমিটার। আর ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি, ব্রহ্মপুত্র নদী এই জায়গায় উৎপত্তি লাভ করছে, মানে তিব্বতের যে চিমায়ুংদং হিমবাহ সেই জায়গা থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। তারপর অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তারপর আবার বাংলাদেশে যাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য 2900 সম্ভবত 2900+ আর কি কিলোমিটার, 2900+ কিলোমিটার। তো যদি দেখি গঙ্গা নদীর চেয়ে কিন্তু এই নদীগুলোর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি। কিন্তু যদি দেখি গঙ্গা নদী আমাদের ভারতবর্ষে কিন্তু এই 2525 কিলোমিটারই কিন্তু প্রবাহিত হয়েছে, কিন্তু সিন্ধু ব্রহ্মপুত্র নদী তাদের দৈর্ঘ্য বেশি হলেও ভারতবর্ষে কিন্তু এতটা প্রবাহিত হয়নি। সেই জন্য গঙ্গা নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের দীর্ঘতম নদী, বা আমাদের ভারতবর্ষের প্রধান নদী হচ্ছে কি গঙ্গা নদী, 2525 কিলোমিটার। উৎস কোথায়, উৎস হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহ থেকে হচ্ছে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হচ্ছে কি গঙ্গা নদীর উৎপত্তি। এই হচ্ছে কি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা, এই জায়গা থেকে হচ্ছে কি গঙ্গা নদীর উৎপত্তি। উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি গঙ্গা নদী? একদমই নয়। গঙ্গা নদীর নামই হচ্ছে কি ভাগীরথী নদী। মানে যখন উৎপত্তি হলো তখন গঙ্গা নদীর নাম কি? গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী নদী। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়ে নাম ধারণ করেছে, মানে গঙ্গা নাম ধারণ করেছে। তাহলে গঙ্গা নদী উৎপত্তি হলো। গঙ্গা নদী উৎপত্তি হওয়ার পর এবার প্রবাহিত কিভাবে হলো? তাহলে গঙ্গা নদী উৎপত্তি হলো এই জায়গায়,
মানে উত্তরাখণ্ড যে যে রাজ্য, এই উত্তরাখণ্ডে গঙ্গা নদীর উৎপত্তি হলো। তাহলে উত্তরাখণ্ডে প্রবাহিত হলো, উত্তরাখণ্ডে প্রবাহিত হওয়ার পর উত্তরপ্রদেশে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে প্রবেশ করার পর বিহারে, উত্তরপ্রদেশে প্রবেশ করার পর বিহারে, বিহারের পর এই যে এই জায়গায়, এখানে হয়তো ম্যাপে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই স্লাইডটাই ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা, এই জায়গায় বলে দিই। তো এই যে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের পর হচ্ছে উত্তরপ্রদেশ। আপনাদের যদি ম্যাপ যদি ক্লিয়ার থাকে, সেদিন আমি ম্যাপ শিখিয়েছিলাম, ম্যাপ যদি ক্লিয়ার থাকে সমস্যা হওয়ার কথা নয়। এটা কি হাতির মতো দেখতে না? ঐরাবত, ঠিক আছে, ঐরাবত, ঠিক আছে, উত্তরপ্রদেশ, তাই না? বা সেই ডাইনোসরের উপরে, ডাইনোসরের উত্তরে রয়েছে, উত্তরে কে রয়েছে? উত্তরপ্রদেশ রয়েছে। আর ডাইনোসরের মাথায় কে রয়েছে? ডাইনোসর তখন রাজ করতো বলে রাজস্থান। তো এই হচ্ছে কি গঙ্গা নদী। এরপর ছত্তিশগড় বলছি, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে। এই জায়গায় ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি পরের স্লাইডে ওটা বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে। ওয়েস্ট বেঙ্গলে যে মুর্শিদাবাদের যে ফারাক্কা ব্যারেজ রয়েছে ধুলিয়ানের কাছে, সেখানে গঙ্গা নদী আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়। গঙ্গা নদী কয়টা ভাগে ভাগ হয়? গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়। একটা পার্ট, মানে একটা পার্ট ভাগীরথী হুগলি নাম নিয়ে এই বঙ্গোপসাগরে চলে আসে। একটা পার্ট ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে চলে আসে। আর মেন যে পার্টটা, এটা হচ্ছে কি ফারাক্কা ব্যারেজ, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আর মেন যে পার্টটা, সেটা আবার পদ্মা নাম নেই, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে যাই। পদ্মা নাম নিয়ে, পদ্মা নাম নিয়ে কোথায় যাই? পদ্মা নাম নিয়ে বাংলাদেশে যাই। পদ্মা নাম নিয়ে কোথায় যাই? বাংলাদেশে। আর এই যে উপর থেকে আসছিল কে? ব্রহ্মপুত্র নদী। এখানে আমি বলছি না যে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীরও প্রচুর নাম রয়েছে। তিব্বতের নাম সাংপো, ঠিক আছে, যখন অরুণাচল প্রদেশে ঢুকবে সিয়ং, দিবাং, দিহং, তারপরে ব্রহ্মপুত্র হবে, তাই না? তো এই যে ব্রহ্মপুত্র নদী যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, তারপর যখন বাংলাদেশে যখন প্রবেশ করে, তখন তার নাম হয় কি? যমুনা। তার নাম হয় কি? যমুনা। তার নাম হয় যমুনা। তাহলে এই যে যমুনা, আর এটা কি? পদ্মা, গঙ্গা নদী। তাহলে এই যে যমুনা আর পদ্মা, এই দুজন আবার মিলিত হয়। এই দুজন মিলিত হয়ে কি নদী হয়? মেঘনা। মেঘনা মিলিত হয়ে কোন নদী হয়? মেঘনা। এই মেঘনা হয়ে বা মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। তাহলে এই হচ্ছে কি গঙ্গা নদী, আর এই হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী। এই গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর যে পলি, অর্থাৎ পলি সঞ্চয়ের ফলে বা পলি ডিপোজিশনের ফলে আর কি কি হয়? যে একটা বদ্বীপ তৈরি হয়। কি বদ্বীপ? সেই বদ্বীপটার নামই হচ্ছে কি? সেই বদ্বীপটার নামই হচ্ছে সুন্দরবন বদ্বীপ, যা হচ্ছে আমাদের পৃথিবীর, মানে গোটা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, যেটা হচ্ছে কি সুন্দরবন, যা গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদীর যে পলি, সেই পলি সঞ্চয়ের ফলেই কিন্তু গঠিত হয়েছে। তাহলে এটা যখন ব্রহ্মপুত্র নদী যখন আলাদা করে পড়বো, তখন ব্রহ্মপুত্র নদীর জায়গায় আলাদা করে আরেকবার আলোচনা করে নেব। আজকে আমরা যেটা ফোকাস করব সেটা হচ্ছে কি গঙ্গা নদী। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হলো? গঙ্গা নদীর উৎপত্তি যদি দেখি, তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। তারপর কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গঙ্গা নদী গেল? তাহলে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের পর বিহার, বিহারের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পর বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। এই হচ্ছে কি গঙ্গা নদীর প্রবাহ যাত্রা। এটাই হচ্ছে গঙ্গা নদীর প্রবাহ যাত্রা। গঙ্গা নদীর অববাহিকা ভারতের বৃহত্তম অববাহিকা, মানে গঙ্গা নদীর অববাহিকা হচ্ছে ভারতের বৃহত্তম অববাহিকা, 26.2%। মানে আমাদের ভারতবর্ষে যে নদীগুলো রয়েছে, সেই নদীতে, মানে পুরো নদীতে আমার মনে করুন আমাদের ভারতবর্ষে 100 লিটার জল রয়েছে। 100 লিটার, 100 লিটার জল রয়েছে আমাদের ভারতবর্ষে। যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর সব নদীগুলোকে যদি এক জায়গায় করে যদি জলটাকে যদি মাপা হয়, 100 লিটার জল হবে। কতটুকু জল হবে? 100 লিটার। সেই 100 লিটার জলের মধ্যেই প্রায় 26 লিটার জলই হচ্ছে গঙ্গার জল। 26 লিটার জলই হচ্ছে গঙ্গার জল, মানে গঙ্গার জল বা সেই সঙ্গে গঙ্গার উপনদীগুলো রয়েছে আর কি, গঙ্গার উপনদী শাখা নদীগুলো রয়েছে। এরপরে কি রয়েছে? একটা গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এই জায়গায় ইনক্লুড করে দিয়েছি একটা বাঁধ। বাঁধটা কি? তেহরি বাঁধ।
তেহরি বাঁধ, আপনারা নাম শুনেছেন যে তেহরি বাঁধ। তেহরি বাঁধ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ। আমাদের ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধই হচ্ছে এই তেহরি বাঁধ। তেহরি বাঁধ এটি আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম বাঁধ। এখানে আমি বাঁধগুলোকে সব ইনক্লুড করে দিয়েছি, কেননা হ্রদগুলোকে একটাও করিনি, কেননা হ্রদগুলো যখন আমরা আলাদা করে, কারণ হ্রদ অনেক রয়েছে আর কি। কিন্তু আমরা নদী পড়তে গিয়ে যখন আমরা বাঁধ শহরগুলো যখন আমরা পড়ে নেব, আমাদের মনে থাকবে বেশি, তাই না? এবার আপনি যদি বাঁধ যদি একটা একটা করে যদি আপনি পড়তে যান, যে সবচেয়ে উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, এখানে ভাকরা নাঙ্গাল বাঁধ, তারপর এখানে রয়েছে ময়ূরাক্ষী নদীর ওপর, আচ্ছা মনে পড়ছে না, ময়ূরাক্ষী নদীর ওপর, আচ্ছা যাই হোক, এই যে এই বাঁধগুলো যখন আপনি যখন তৈরি করতে হবে, রানা প্রতাপ সাগর বাঁধ, তিলপাড়া বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর। হ্যাঁ তিলপাড়া বাঁধ, ঠিক আছে। তো এই যে বাঁধগুলো যখন আপনি একটা একটা করে যখন খাতায় লেখা থাকবে নোট আকারে, বা আপনি যদি বলেন যে পিডিএফ দেন স্যার, তাহলে পিডিএফে যখন লেখা থাকবে, আপনাকে সেই ব্রেনের ওপর চাপ দিয়ে, আপনার মস্তিষ্কের ওপর চাপ দিয়ে জোর করে মুখস্থ করতে হবে, তাই না? তো সেই জন্য আমি বাঁধগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এই যে বাঁধ এটা হচ্ছে কি তেহরি বাঁধ। এই তেহরি বাঁধ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ, মানে সবার উঁচুতে রয়েছে সেই বাঁধ, তেহরি বাঁধ। উচ্চতা কতটা? উচ্চতা হচ্ছে 259 মিটার। কোথায় রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথীর ওপর নির্মিত। দুটোই ইম্পর্টেন্ট, উত্তরাখণ্ড রাজ্যও ইম্পর্টেন্ট, ভাগীরথী নদীর ওপরও এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর ওপর নির্মিত হচ্ছে কি তেহরি বাঁধ। এখানে একটা বাঁধ রয়েছে, তেহরি বাঁধ, তেহরি বাঁধ রয়েছে, যা ভারতের উচ্চতম বাঁধ। তাহলে ভাগীরথী নদীর উপর নির্মিত তেহরি বাঁধ হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম বাঁধ। এরপর কি রয়েছে? শহর। খুবই গুরুত্বপূর্ণ যে নদীর তীরবর্তী শহর, মানে যদি প্রিভিয়াস ইয়ার যদি প্রশ্ন ওঠান আর কি, এই যে মানে গুরুত্বপূর্ণ শহর, যে এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত, আমেদাবাদ কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা, নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত। কেননা গুরুত্বপূর্ণ শহরগুলো কিন্তু এই নদীর তীরেই গড়ে ওঠে। বা আপনারা যখন ইতিহাস পড়েছেন, সেই ইতিহাসে যখন আপনারা পড়েছেন এই হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, অ্যাকচুয়ালি হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা একই সভ্যতা, হ্যাঁ, পরবর্তীকালে হরপ্পা নাম হয়। তো এই যে সভ্যতাগুলো যদি দেখেন আর কি, সবই নদীর তীরেই গড়ে উঠেছে, তাই না? কেন নদীর তীরে গড়ে উঠেছে? কেননা জল ছাড়া তো মানুষ তো বাঁচতে পারবে না, তাই না? জল লাগবেই। এবং ওরা যে পশুপালন করবে আর কি, সেই পশুপালনের জন্য পশুদেরও জল লাগবে। বা দেখবেন নদীর তীরবর্তী অঞ্চলে ঘাস ভালো জন্মায়, পশুপালন করে সেই যে ছাগল, গরু যেটাই তারা পুষবে আর কি, সেখানে গিয়ে তারা মানে সেই ঘাসটাকে খেতে পারবে, তাই না? সেই জন্য দেখবেন আর কি, মানে আদিকাল থেকে আর কি, একদম প্রথম থেকেই এই যে নদীর তীরেই কিন্তু গুরুত্বপূর্ণ শহরগুলো কিন্তু গড়ে ওঠে। নদীর তীরে গুরুত্বপূর্ণ শহর হতে পারে, গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি হতে পারে, বা বিভিন্ন কারখানা, সব দেখবেন এই নদীর তীরে গড়ে উঠেছে, নদীর তীরে। তো এই যে আমাদের গঙ্গা নদী, এই গঙ্গা নদীর তীরে কোন কোন শহরগুলো রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে, কোন কোন শহরগুলো। তাহলে গঙ্গা নদীর তীরে প্রথমে একটা রয়েছে হরিদ্বার। গঙ্গা নদীর তীরে রয়েছে কি হরিদ্বার দেখবেন আজকাল ওই যে সব তীর্থ করতে যাই, যে কোথায় গিয়েছিলাম, হরিদ্বারে তীর্থ করতে। তাহলে হরিদ্বার শহরটি কোন রাজ্যে রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। কোন নদীর তীরে রয়েছে? গঙ্গা নদীর তীরে রয়েছে। তারপর এলাহাবাদ, কানপুর, বারাণসী, এই যে তিনটে শহর, কানপুর, এলাহাবাদ, বারাণসী, এই যে তিনটে শহর উত্তরপ্রদেশের একদম মুখ্য শহর যেটা। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? লখনৌ, একদম। হ্যাঁ, উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ। কিন্তু এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ শহর। কানপুর, এলাহাবাদ, বারাণসী, এই যে তিনটে গুরুত্বপূর্ণ শহর, এই তিনটে শহরই কিন্তু এই গঙ্গা নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে উত্তরপ্রদেশে। আর বিহারের পাটনা, মুঙ্গের আর ভাগলপুর, বিহারের পাটনা, মুঙ্গের আর ভাগলপুর, এই তিনটে শহরও কিন্তু এই গঙ্গার তীরেই কিন্তু গড়ে উঠেছে। বিহারের পাটনা, আর একটা রয়েছে মুঙ্গের, আর একটা হচ্ছে কি ভাগলপুর, এই তিনটে শহর কিন্তু এই গঙ্গা নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটি শহর, একটা হচ্ছে কি কলকাতা, আর একটা হচ্ছে কি নবদ্বীপ আর কলকাতা, এই দুটো শহর কিন্তু গঙ্গা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে।
যে কটা লিখেছি সে কটা প্রিভিয়াস ইয়ারে উঠিয়ে দেখুন আর কি, যে কোনো এক্সামে এসেছেই, যে কোনো এক্সামে এসেছেই যে এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত। বা আপনি যদি ওই যে জিওগ্রাফি কার্তিক চন্দ্র মণ্ডলের যদি বই দেখেন আর কি, সেখানে তো একদম পুরো একদম পিডিএফ করে লেখা আর কি, নদ নদীর ওখানে একদম পুরো পিডিএফ করে, নদী তীরবর্তী শহর বলে একদম এটা একদম পুরো পিডিএফ করে লেখা রয়েছে সেখানে। কিন্তু সেখান থেকেই বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এসেছে সেগুলো এখানে আমি কিন্তু ইনক্লুড করেছি। তাহলে এই যে স্লাইডটা বললাম, এই স্লাইডটা থেকে কারোর যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে বলুন। আচ্ছা, আর একটা কথা যেটা, যে আমি তো বলে দিচ্ছি আর কি যে আমি যখন পড়াবো আর কি তখন কথা বলবেন না আর কি, তাহলে কথা বলবেন না তাহলে হয়তো ডিস্টার্ব হয় সবার, তাই না? তো এবার আপনাদের আমি পড়াচ্ছি, যখন পড়ার মাঝে হয়তো কোনো একটা মানে সমস্যা বা কোনো কিছু হয়তো বুঝতে পারলেন না বা কোনো একটা ডাউটস চলে এলো, তাই না? এবার আমি যখন কি করি, আমি যখন শেষে জিজ্ঞাসা করব তখন কী হয়, ওই ডাউটসটাই ভুলে যাবেন আপনি, তাই না? এবার সেক্ষেত্রে যেটা বলছি আর কি, যখন ওই ধরনের ক্ষেত্রে আপনি লিখে দেবেন আর কি, কেমন, যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। আর একবার লিখবেন আর কি, তারপরেও যদি না দেখতে পাই ঠিক আছে, সেক্ষেত্রে একবার বলবেন আর কি। এবার সমস্যাটা তো এই জায়গায় নয়, তাই না? সমস্যা আপনারা যদি কথা বলেন আর কি, ঠিক আছে, কথা বললে তবেই তো মানে শিক্ষাটা প্রপার হয় আর কি, তাই না? সেখানে কি হয়, যদি কমিউনিকেশন যদি থাকে আর কি, যে আপনারাও বলছেন আমরাও বলছি আমিও বলছি, তাহলে কি হয়, তাহলে মানে বোরনেসটা আসে না আর কি, বোর, যে আমি বোর হচ্ছি, মানে এটা এগুলো কী হয় বলুন তো, একদম সেই রেকর্ডের মতো যে আমি রেকর্ড করছি এরকম মনে হচ্ছে, তাই না? এবার কথা বললে সেই জিনিসটা আসে না, কিন্তু এবার কথা বলাটাও যদি এরকম মানে যদি বেড়ে যায় আর কি, সেক্ষেত্রে তো সমস্যা আর কি, তাই না? যাই হোক, লিখে দেবেন আর কি, মানে আমি যখন পড়াচ্ছি কোনো কিছু একটা বিষয় যখন বোঝাচ্ছি, সেখানে যদি কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে লিখে দেবেন। আমি ফোনের সামনেই রয়েছে আমার ফোন আর কি, ফোন থেকেও জয়েন করেছি, তো সেখানে যদি আমি দেখি তাহলে আমি সেই জায়গাটা আরেকবার রিপিট করে দেবো, হ্যাঁ। আর যদি না দেখে আর কি একবার বলবেন আর কি, সমস্যা হবে না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী কী দেখলাম, ওয়েস্ট বেঙ্গলে দেখলাম নবদ্বীপ আর কলকাতা, এই হচ্ছে শহরগুলো গঙ্গা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। এই যে শহরগুলো, এগুলো সবই কিন্তু গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি উপনদী। বলুন স্যার। স্যার, হ্যাঁ স্যার বলুন। বলছি আমি আজকে অ্যাড হলাম স্যার, পুরনো এগুলো দেখতে পাবো কোথা থেকে? আচ্ছা স্যার, আমাকে SMS করুন ক্লাসটা শেষ হওয়ার পর, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। আচ্ছা, উপনদী বা ট্রিবিউটারিজ, তাই তো? উপনদী এবার আমরা পড়বো। উপনদী আমরা কেন পড়বো? আমরা গুরুত্বপূর্ণ উপনদীগুলোই পড়বো। উপনদী থেকে কেমন প্রশ্ন আসে সেটাও বলে দিই। উপনদী থেকে প্রশ্নগুলো আসে যে 3টে উপনদী দিয়ে দেবে বা 4টে উপনদীর নাম দিয়ে দেবে, দিয়ে একটা দেবে না, যে বলবে কোনটা উপনদী নয় বা কোনটা উপনদী, বা মনে করুন একটা দিয়ে দেবে যে বলবে যে কোশি নিম্নলিখিত কোন নদীর উপনদী, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। যে বলে দেবে যে কোশি কোন নদীর উপনদী, এই হচ্ছে একটা, তাহলে কোশি হচ্ছে গঙ্গা নদীর উপনদী, এই হচ্ছে একটা। আর একটা কি আসে যে 3টে উপনদীর নাম দিয়ে দেবে, দিয়ে একটা দেবে না, তো বলবে নিম্নলিখিত কোন নদীটি গঙ্গা নদীর উপনদী নয়, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। কিন্তু আজকাল যেহেতু কম্পিটিশান লেভেল একটু হাই হয়ে গেছে, বাম তীর ডান তীর বলে আবার মানে জিজ্ঞাসা করে যে বাম তীরের উপনদী নয়, ডান তীরের উপনদী নয়, এটা বাম তীরের উপনদী, এটা ডান তীরের উপনদী, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করে। মানে প্রিভিয়াস ইয়ার যদি দেখেন আর কি, মানে এখন তো WBPতেই দিয়ে দিচ্ছে যে বাম তীরের উপনদী, ডান তীরের উপনদী, তো সেই জন্য আমাদেরকে সব রকমভাবে কিন্তু রেডি থাকতে হবে। তাহলে আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি গঙ্গা নদীর উপনদী কি? উপনদী হচ্ছে এই হচ্ছে মেন গঙ্গা, মানে প্রধান যে গঙ্গাটা, সেই প্রধান গঙ্গাতে যে সমস্ত নদীগুলো এসে মিলিত হয়, সেই প্রধান গঙ্গাতে যে নদীগুলো এসে মিলিত হয় সেগুলোই হচ্ছে কি গঙ্গা নদীর উপনদী, সেগুলোই হচ্ছে গঙ্গা নদীর উপনদী। এবং গঙ্গা নদী থেকে যেগুলো বেরিয়ে যায় সেগুলোকে বলবো শাখা নদী, সেগুলোকে আমরা কি বলবো? শাখা নদী। শাখা নদী গুরুত্বপূর্ণ নয়, আসে না, আমাদেরকে উপনদীগুলোই কিন্তু জানতে হবে। উপনদী। উপনদী
তো এই যে এটা হচ্ছে কি মেন গঙ্গা নদী, তাই তো, বা প্রধান গঙ্গা নদী। এই যে গঙ্গোত্রী গ্লেসিয়ার, তাই তো, গঙ্গোত্রী হিমবাহ থেকে, এটা হচ্ছে কি মেন গঙ্গা নদী। এটা কি, এটা হচ্ছে মেন গঙ্গা নদী বা প্রধান গঙ্গা নদী হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে প্রধান গঙ্গা নদী, যেটা মোটা করে মার্ক করা রয়েছে সেটা হচ্ছে কি প্রধান গঙ্গা নদী। এটা হচ্ছে কি প্রধান গঙ্গা নদী, তাই তো, এটা হচ্ছে প্রধান গঙ্গা নদী। তাহলে এই যে গঙ্গা নদী, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে গঙ্গা নদী উৎপত্তি হলো। এবার এক্ষেত্রে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। কি প্রশ্নটা? যে গঙ্গা নদীর এই সাইডটা বাম দিক হবে না এদিকটা বাম দিক হবে? এদিকটা বাম দিক, রামগঙ্গা যেদিকে লেখা আছে এদিকটা বাম দিক, না এই যমুনা যেদিকে লেখা আছে সেদিকটা বাম দিক হবে? উপর দিকটা বাঁ দিক হবে। যৌবনের ডান দিক হবে স্যার। একদম ঠিক আছে, যমুনার ডান দিক হবে স্যার, উত্তর নদী তো উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে তো। একদম একদম। তাহলে জাস্ট এইটুকুই, ঠিক আছে। তাহলে ডান দিক কোনটা হবে? এই যে যমুনা যেদিকে লেখা রয়েছে, মানে এই দিকটা হবে ডান দিক, এই দিকটা হবে ডান দিক, আর এই দিকটা হবে বাম দিক। হ্যাঁ, তবুও যদি অসুবিধা হয়, আমরা রিজনিংয়ের ক্ষেত্রে করেছি না ডিরেকশন টেস্ট, রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, এত মিটার পূর্বে পশ্চিমে বায়ে ডায়ে, ঠিক আছে। এই যে গঙ্গোত্রী, এই যে গ্লেসিয়ার, এখানে নিজেকে আপনি কল্পনা করে নিন যে আপনি হচ্ছেন কি গঙ্গা নদী। এবার আপনি হাঁটতে শুরু করুন, এবার দেখুন আপনার বাঁ দিক কোনটা হচ্ছে সেটাই হবে বাম দিক, আপনার ডান দিক কোনটা হচ্ছে সেটাই হবে ডান দিক। ক্লিয়ার? যদি আবারও যদি বুঝতে না পারেন, এই যে গঙ্গা নদীর জায়গায় আপনি নিজেকে বসিয়ে নিন, আপনি এই জায়গায় নিজেকে বসিয়ে নিন, নিজেকে বসিয়ে নেওয়ার পর আপনি হাঁটতে শুরু করুন। মানে গঙ্গা নদী যে যে জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে আপনি সেই বরাবর হাঁটতে শুরু করুন। যে দিকটা আপনার বাম দিক হবে সেটাই হবে বাঁ দিক, আর যে দিকটা ডান দিক হবে সেটাই হবে ডান দিক। সেটাই হবে ডান দিক। তাহলে আমরা যেটা দেখলাম, এই যে রামগঙ্গা যেদিকে লেখা রয়েছে সেটাই হচ্ছে কি গঙ্গা নদীর ডান দিক, এই গঙ্গা নদীর বাঁ দিক, তাই তো। এই দিকটা হচ্ছে কি গঙ্গা নদীর বাঁ দিক, এই দিকটা হচ্ছে গঙ্গা নদীর বাঁ দিক। তাহলে এই যে গঙ্গা নদীর বাঁ দিকে কোন কোন উপনদীগুলো এসে গঙ্গা নদীতে মিলিত হয়েছে, আমাদের জাস্ট নামটাকে মনে রাখতে হবে, আমাদের শুধুমাত্র নামটাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না উপনদী থেকে। তাহলে গঙ্গা নদীর যে ডান দিক, এই গঙ্গা নদীর বাম দিক, ডান দিক নয় সরি, গঙ্গা নদীর যে বাঁ দিক, তাহলে বাঁ দিকে কোন কোন নদীগুলো এসে এই গঙ্গা নদীতে মিলিত হয়েছে? প্রথমটা হচ্ছে কি রামগঙ্গা, প্রথমটা হচ্ছে রামগঙ্গা। রামগঙ্গার পরে হচ্ছে এই যে গোমতী, এই গোমতীর যে নদী, এই গোমতী নদীর তীরে আবার একটা শহর রয়েছে, সেই শহরটার নামই হচ্ছে কি লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী। গোমতী নদীর তীরে কোন শহর রয়েছে? লখনৌ। লখনৌ কিন্তু আমরা গঙ্গা নদীর তীরে পাইনি, গোমতী নদীর তীরে পেলাম। মানে গঙ্গার উপনদী রয়েছে গোমতী, সেই গোমতী নদীর তীরে রয়েছে কে? লখনৌ। তারপরে কি রয়েছে? ঘরঘরা, এ হচ্ছে কি ঘরঘরা। তারপরে হচ্ছে কি ঘরঘরা, এটা হচ্ছে কি ঘরঘরা নদী। এই ঘরঘরা নদী হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, মানে গঙ্গার বাম তীরের লার্জেস্ট উপনদী, লার্জেস্ট নয় লংগেস্ট, এটা হচ্ছে কি লংগেস্ট উপনদী বা ট্রিবিউটারি, লংগেস্ট ট্রিবিউটারি, বা লংগেস্ট উপনদী। মানে গঙ্গার বাম তীরের সবচেয়ে বড় উপনদী হচ্ছে কি ঘরঘরা। তারপরে কি রয়েছে? গণ্ডক রয়েছে, তারপর রয়েছে কি কোশি, তারপর রয়েছে মহানদী। মহানদী আমরা পড়েছিলাম না যখন ওয়েস্ট বেঙ্গলের নদী পড়েছিলাম, মহানদী পড়েছিলাম তো যখন ওয়েস্ট বেঙ্গলের নদী পড়েছিলাম। এই হচ্ছে সেই মহানদী, মহানন্দা। হ্যাঁ, মহানদী বলছি কেন, মহানন্দা, সরি মহানন্দা। মানে মহানদী তো এই নিচের দিকে রয়েছে, মানে দক্ষিণ ভারতের নদীর মধ্যে পড়ে মহানদী, একদম মহানন্দা। তো এই জায়গা থেকে কিছু কিছু তথ্য, সেটা কি, এই যে কোশি নদী, এটাকে বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ, সরো অফ বিহার, বিহারের দুঃখ বলা হয়। এই মহানন্দা নদী হচ্ছে গঙ্গার একদম পূর্বের উপনদী, পূর্বের উপনদী। যেগুলো লিখছি সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে দেখেই কিন্তু লিখছি, প্রিভিয়াস ইয়ারে এসেছে।
হ্যাঁ, সেই জন্য এখানে মার্ক করছি। তাহলে গঙ্গা নদী, তাহলে গঙ্গা নদীর বাম তীরে কোন কোন নদীগুলো দেখলাম? গঙ্গা নদীর বাম তীরে একটা নদী দেখলাম রামগঙ্গা, গোমতী, তাই তো, রামগঙ্গা, গোমতী। গোমতী নদীর তীরে আবার এই লখনৌ শহরটা রয়েছে। তারপর ঘরঘরা নদী হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের সবচেয়ে বড় উপনদী। তারপর রয়েছে কি কোশি নদী। এই কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। আর গঙ্গা নদীর একদম পূর্বের যে উপনদীটা, সেই নদীটার নামই হচ্ছে কি মহানন্দা। সেই নদীটির নাম কি মহানন্দা। তাহলে আমাদের গঙ্গা নদীর বাম তীর কমপ্লিট হয়ে গেল, যেটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, বিহারের দুঃখ, মহানন্দা গঙ্গার পূর্বের নদী, যেটা আমি এখানে মার্ক করে দিয়েছি। এবার আমরা যেটা পড়বো ডান তীরের উপনদী। ডান তীরের উপনদী কী কী রয়েছে সেগুলো আমরা পড়বো। তাহলে গঙ্গার বাম তীরটা আমাদের কমপ্লিট হলো, যে গঙ্গার বাম তীরে কোন কোন নদীগুলো ছিল। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি গঙ্গার ডান তীরের উপনদী। গঙ্গার ডান তীরে মাত্র দুটো উপনদী রয়েছে। গঙ্গার ডান তীরে মাত্র দুটো উপনদী। কী কী সেই দুটো উপনদী? এই যে যমুনা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে গঙ্গার ডান তীরের একটা উপনদী। এই ডান তীরের উপনদীটা, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, সেটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে গঙ্গার একটা ডান তীরের উপনদী। আর একটা গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে এই সোন। আচ্ছা, এক মিনিট। কোথায় ছিলাম? তাহলে গঙ্গার বাম তীরের নদ নদীগুলো আমরা কমপ্লিট করলাম। এবার গঙ্গার ডান তীরের উপনদী। তাহলে গঙ্গার ডান তীরে মাত্র দুটো উপনদী রয়েছে। কি কি সেই দুটো উপনদী? একটা হচ্ছে যমুনা, একটা হচ্ছে যমুনা, আর একটা কি, আর একটা হচ্ছে সোন। এই হচ্ছে আর একটা সোন, একটা যমুনা আর একটা হচ্ছে কি সোন। তাহলে গঙ্গার ডান তীরে মাত্র দুটো উপনদী রয়েছে। গঙ্গার ডান তীরে মাত্র দুটো উপনদী রয়েছে, একটা হচ্ছে যমুনা আর একটা হচ্ছে কি সোন। এখান থেকে একটা যে প্রশ্ন আসে যে যমুনা নদীটি গঙ্গা নদীতে কোথায় মিলিত হয়েছে? যমুনা নদীটি গঙ্গা নদীতে কোন জায়গায় মিলিত হয়েছে? তো এই যে যমুনা নদীটি গঙ্গা নদীর, এই যে গঙ্গা নদীতে কোথায় মিলিত হয়েছে? এলাহাবাদে মিলিত হয়েছে। এলাহাবাদে কিন্তু মিলিত হয়েছে, এলাহাবাদে মিলিত হয়েছে। এবং আমি এর আগেই বলেছিলাম যে যখন মিলিত হয়, গুরুত্বপূর্ণ নদীগুলো যখন মিলিত হয় তখন একটা প্রয়াগ তৈরি হয়, প্রয়াগ। তাহলে এলাহাবাদে যে যমুনা নদী মিলিত হলো, তাহলে সেই প্রয়াগটার নাম কি? সেই প্রয়াগটার নামই হচ্ছে প্রয়াগরাজ। তাহলে যমুনা নদী যখন গঙ্গা নদীতে মিলিত হচ্ছে, মিলিত হওয়ার জন্য একটা প্রয়াগ, সেই প্রয়াগটার নামই হচ্ছে কি প্রয়াগরাজ। সেই প্রয়াগটার নামই হচ্ছে কি প্রয়াগরাজ। কোথায় মিলিত হলো? এলাহাবাদে। তাহলে এই যে যমুনা নদী গঙ্গা নদীতে যে জায়গায় মিলিত হচ্ছে সেটা হচ্ছে কি প্রয়াগরাজ। দুটো উপনদী, একটা হচ্ছে কি যমুনা আর একটা হচ্ছে কি সোন। এই হচ্ছে দুটো উপনদী। এই দুটো উপনদী, এদের আবার গুরুত্বপূর্ণ উপনদীগুলো রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় এসেছে। তো এই যে সোন একটা উপনদী, তাই তো, সোন একটা উপনদী গঙ্গার, তাই তো, গঙ্গার, এগুলো হচ্ছে কি গঙ্গার ডান তীরের উপনদী। এবার যদি প্রশ্ন আসে যে গঙ্গার ডান তীরের সবচেয়ে দীর্ঘতম উপনদীর নাম কি? গঙ্গার ডান তীরের সবচেয়ে দীর্ঘতম নদীর নামই হচ্ছে এই যমুনা। গঙ্গার ডান তীরের সবচেয়ে দীর্ঘতম নদীর নামই হচ্ছে যমুনা। যদি ওভারঅল যদি বলে যে গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি, তাহলে কিন্তু যমুনা। যদি ডান তীর উল্লেখ করে দেয় যমুনা হবে, বাম তীর উল্লেখ করে দিলে তখন ঘরঘরা হয়ে যাবে। তাহলে দুটো উপনদী যমুনা আর একটা কি সোন, এই হচ্ছে দুটো উপনদী ডান তীরে। এবার যেটা জানতে হবে, এই সোনের একটাই উপনদী, এই একটাই মুখস্থ করবেন, এই একটাই দেখবেন প্রিভিয়াস ইয়ারে 4-5 বার এসেছে, একটা। এই সোনের একটা উপনদী রয়েছে, এই সোনের আবার একটা উপনদী রয়েছে, সোন নদীর একটা উপনদীর নাম রয়েছে, সেই সোন নদীর উপনদীর নাম হচ্ছে কি কোয়েল। সোন নদীর উপনদীটির নাম হচ্ছে কি কোয়েল নদী। কোয়েল বা অনেক জায়গায় কয়াল বলবে, কয়াল তো নয়, ঠিক কোয়েল। এই যে কোয়েল নদী, এটা হচ্ছে সোন নদীর উপনদী। কোয়েল যে নদীটা, এটা হচ্ছে সোন নদীর উপনদী, এসেছে পরীক্ষায়।
আর এই যে আমরা যমুনা নদী বললাম, এই যমুনা নদীরও আবার অনেকগুলো উপনদী রয়েছে। যমুনা নদীরও অনেকগুলো উপনদী রয়েছে। কোন কোন উপনদীগুলো রয়েছে? একটা রয়েছে কেন, এটা হচ্ছে কি কেন নদী, এটা হচ্ছে কি বেতুয়া নদী, এটা হচ্ছে কি সিন্ধ নদী। তাহলে কেন, বেতোয়া, সিন্ধ, কেন, বেতোয়া, সিন্ধ। আর এটা হচ্ছে কি চম্বল, এটা হচ্ছে কি চম্বল, এটা হচ্ছে চম্বল, এই যে চম্বল। আর একটা রয়েছে কি টস, TONS, টস, উচ্চারণটা হবে টস, টস। তাহলে এই যে যমুনার উপনদীগুলোর মধ্যে রয়েছে একটা টস, একটা চম্বল, একটা সিন্ধ, একটা বেতুয়া, একটা কেন। এগুলো হচ্ছে কি এই যমুনা নদীর উপনদী। দেখুন এক্ষেত্রে আপনারা যদি প্রথম যদি পড়েন আর কি, বা প্রথম যদি দেখেন, মানে ভয় লাগবে আর কি, যে স্যার এত তথ্য, এত কিছু, হ্যাঁ। কিন্তু 2-4 বার মানে 2বার যখন রিভিশন করবেন আর কি, তখন দেখবেন সব কিন্তু দেখবেন একদম জলের মতো কিন্তু সহজ হয়ে গেছে। কেননা আমি নিজেই পড়েছি আর কি এইভাবে, কেননা আমি কিন্তু আগে জানতাম না আর কি, ঠিক আছে। আমি এইভাবেই শিখেছি, বা 2-4 বার যখন পড়েছি আমারও কিন্তু এইভাবে হয়ে গেছে। প্রথম যখন আমিও শিখেছি আর কি, তখন আমার ভয় লাগতো যে এত কিছু, আমার তো এত নদী রয়েছে, যে গঙ্গা নদীতেই এত কিছু রয়েছে, হ্যাঁ, তারপরে তো বাকি নদী তো পড়ে থাকলো এখনও, তাই না, আমারও মনে হতো। কিন্তু এই যে উপরে যে নদীগুলো দেখছেন আর কি, এই নদীগুলোতেই বেশি বেশি পয়েন্ট রয়েছে আর কি। এরপর যখন মহানদীর গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো একদিনেই হয়ে যাবে, এগুলো তত তথ্য কিন্তু নেই এই নদীগুলোই। কিন্তু গঙ্গা নদী আমাদের প্রধান নদী, তাই না, আমাদের ভারতবর্ষের প্রধান নদী, তাই না, মানে আমাদের মানে অনেকে তো গঙ্গা নদীকে, ঠিক আছে, মানে মা গঙ্গা জননী বলে মানে ডাকে আর কি, মানে প্রধান এক কথায়। তাহলে প্রধান যেহেতু, তাহলে কিছু তো একটু বেশি পড়তেই হবে, তাই না, সেই জন্য এই এতটা কিছু আর কি, ঠিক আছে। এরপরে যে নদীগুলো, এগুলোতে অত তথ্য কিন্তু নেই, কিন্তু গঙ্গা নদীতে তথ্যগুলো কিন্তু। স্যার, হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার এই যে এলাহাবাদ, বলছি স্যার এই এলাহাবাদ নামটা তো চেঞ্জ হয়ে স্যার প্রয়াগরাজ হয়েছে মনে হয়। আচ্ছা, এলাহাবাদ নামটা চেঞ্জ হয়ে প্রয়াগরাজ, আচ্ছা স্যার এটা তো জানা নেই স্যার, হতে পারে, ঠিক আছে, পরের দিন আমি জেনে জানিয়ে দেবো এলাহাবাদ নামটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। আমি বলছি এই যমুনাটায় তো ব্রহ্মপুত্র নদী তো। স্যার এই যমুনাটা স্যার ব্রহ্মপুত্র নদী কেন? ব্রহ্মপুত্র নদী এখানে নাকি? এখানে স্যার আমি এই ম্যাপটায় দেখাচ্ছি। এই যে স্যার দেখুন, এটা হচ্ছে যমুনা নদী, এই যে এটা হচ্ছে যমুনা নদী, এটা হচ্ছে যমুনা নদী, এটা গঙ্গা নদী, এটা যমুনা নদী। আর ব্রহ্মপুত্র নদী তো স্যার এটা, এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে কি পড়ছিলাম? যমুনা নদী। যমুনা হচ্ছে গঙ্গার একটা উপনদী, ডান তীরের উপনদী, সবচেয়ে দীর্ঘতম উপনদী। এই যমুনার আবার কতগুলো উপনদী রয়েছে, কি কি? একটা হচ্ছে কি টস, এই যে একদম উপরে রয়েছে টস। এখান থেকে একটা প্রশ্ন আসে যে যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনোত্রী গ্লেসিয়ার, অর্থাৎ যমুনোত্রী হিমবাহ থেকে কিন্তু যমুনা নদীর উৎপত্তি। উপনদীগুলো মনে রাখতে হবে, জাস্ট নামগুলো মনে রাখতে হবে, নামগুলো মনে রাখতে হবে। 2-1 বার যখন পড়বেন আর কি, তখন ক্লিয়ার হয়ে যাবে আর কি। বা আপনারা যদি পারেন আর কি, এই নাম মানে ডান তীর বাম তীর এগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে কোনো একটা বাক্যে, কোনো একটা বাক্যে, হ্যাঁ, যদি আপনারা যদি ট্রিকের মাধ্যমে যদি মনে রাখতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়, তাই না? যে কোনো ট্রিক আপনাদের নিজের ইচ্ছে মতো যেভাবে আপনারা, ঠিক আছে, পড়বেন আর কি। মানে আমি যখন মুখস্থ করেছিলাম, তখন আমি মানে এই ম্যাপ দেখে পড়িনি আর কি, আমি যখন একটা ট্রিক দেখে আমি এগুলো মুখস্থ করেছিলাম, যখন আমি প্রথম পড়ছিলাম। তো তারপর যখন ম্যাপ দেখে যখন পড়তে শুরু করেছি, তখন আর তো ট্রিকের দরকার হয়নি, ম্যাপ দেখে যখন আস্তে আস্তে পড়তে শুরু করেছি। তো জাস্ট নামগুলো মনে রাখবেন, একটা কি সিন্ধ, বেতোয়া, কেন। আর এটা হচ্ছে কি চম্বল নদী। এই চম্বল নদী আবার খুবই গুরুত্বপূর্ণ। যমুনার একটা নদী রয়েছে চম্বল নদী, এই চম্বল নদীটাও আবার খুব গুরুত্বপূর্ণ। এই চম্বল নদীরও 3টে উপনদী রয়েছে, একটা হচ্ছে কি বানস বা বানস, একটা হচ্ছে কালী সিন্ধ, আর একটা হচ্ছে কি প্রভাবতী। এই প্রভাবতী কেন বলছি, প্রভাবতী, এই হচ্ছে নদী। এবার আমি এখানে বলে দিচ্ছি। তাহলে ডান তীরে কী কী পেলাম? রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে যমুনা পেলাম, সোন পেলাম 2টো, ঠিক আছে। যমুনা রিভার, যমুনোত্রী হিমবাহতে এর উৎপত্তি, যমুনার উপনদী কী কী রয়েছে? ট্রিবিউটারিজ অফ যমুনা,
টস, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, এই 5টা। এবার আমরা যেটা পড়ব, এই যে চম্বল নদী, এই চম্বল নদীটা আবার গুরুত্বপূর্ণ। এই চম্বল নদীটা আবার গুরুত্বপূর্ণ। চম্বল নদীর আবার উপনদী রয়েছে, এই যে বানস, ঠিক আছে, সিন্ধ, আর একটা কি, এই বানস, কালী সিন্ধ আর পার্বতী। আমি এখানে লিখে দিচ্ছি বানস, কালী সিন্ধ আর পার্বতী। বানস, কালী সিন্ধ আর পার্বতী। তাহলে এই যে চম্বল নদী বললাম, এই চম্বল নদীতে আবার কিছু ড্যাম রয়েছে, মানে বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি গান্ধী সাগর ড্যাম, এটা মধ্যপ্রদেশ ও রাজস্থানের বর্ডারে অবস্থিত। রানা প্রতাপ সাগর ড্যাম, এটা রাজস্থানে অবস্থিত। জওহরলাল সাগর ড্যাম রাজস্থানে অবস্থিত। আর কোটা ব্যারেজ রয়েছে, এটাও কিন্তু, এই সবগুলোই কিন্তু চম্বল নদীর উপর অবস্থিত, এটাও রাজস্থানে। কোটা ব্যারেজ, কোটা নাম শোনেননি? অনেকে ওই যে নিটের জন্য পড়াশোনা করতে যায়, কোটা ওই যে ফিজিক্সওয়ালা, ওখানেই তো পড়ায় সম্ভবত, তাই না? কোটা। তো এই যে কোটা ব্যারেজ, ওখানে একটা ব্যারেজ রয়েছে কোটা ব্যারেজ, সেটা রাজস্থানে রয়েছে। এই সবগুলোই কিন্তু চম্বল নদীর উপর কিন্তু নির্মিত। আর একটা যেটা রয়েছে সেটা কি, একটা জলপ্রপাত রয়েছে চম্বল নদীর উপর, একটা জলপ্রপাত রয়েছে। সেই জলপ্রপাত নাম হচ্ছে কি ছালিয়া বা ছুলিয়া জলপ্রপাত, ছুলিয়া ওয়াটারফল। এই যে ছুলিয়া, ঠিক আছে, ছুলিয়া জলপ্রপাত, এটা চম্বল নদীতে রয়েছে রাজস্থানে। এই যে এটা হচ্ছে কি রাজস্থান, হয়তো এই জায়গায় হয়তো আর একটু ক্লিয়ার হবে। রাজস্থান মানে ঠিক এই জায়গাটা আর কি, রাজস্থান যে জায়গাটা, এই রাজস্থানে। তাহলে আজকে আমরা যেটা বললাম, শুধুমাত্র গঙ্গা নদী বললাম, শুধুমাত্র প্রাইমারি টেট নয়, মানে দেখবেন এবার প্রিভিয়াস ইয়ার ওঠান গঙ্গা নদী থেকে, আপনি যে কোনো কম্পিটিটিভের পেপার ওঠান আর কি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, ওই যে উত্তর ভারতের কি ভূমির ঢালটা স্যার পশ্চিম থেকে তাহলে পূর্বের দিকে? আচ্ছা, উত্তর ভারতে ভূমির ঢাল স্যার পশ্চিম থেকে পূর্বের দিকে তাহলে? পশ্চিম থেকে পূর্বের দিকে, অবশ্যই। না, রাজস্থানের নদীগুলো সব উত্তর ভারতের ওই দিকে যাচ্ছে তো। স্যার এখান থেকে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ ওখানে এই যে বিন্ধু পর্বত, সাতপুরা পর্বত রয়েছে। এটা স্যার পড়াবো, অবশ্যই পড়াবো স্যার। এই আপনি যেটা প্রশ্ন করলেন আর কি, ঠিক আছে, মানে ইউপিএসসির প্রশ্ন, মানে এসেছে এটাই, একদম ঠিক আছে, যে ভূমির ঢাল তো পশ্চিম থেকে পূর্ব দিকে, একদম স্যার। আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে কি, মানে প্রশ্নটা এমন এসেছিল, কেননা আমাদের যে ভারতের এই যে ম্যাপটা, এখানে ভূমির ঢালটা হচ্ছে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে, একদম ভূমির ঢালটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। ভূমির ঢাল মানে এদিকে হচ্ছে কি উঁচু, আর এদিকটা নিচু, মানে ভূমির ঢালটা, মানে এদিকে আপনি যদি যান, দিয়ে এক বালতি জল যদি এখানে ঢেলে দেন আর কি, হ্যাঁ, জলটা এদিকেই আসবে। কোন দিকে আসবে? এদিকে, ভূমির ঢালটা এদিকে। সেই জন্য দেখুন, এই যে মহানদীর উৎপত্তি, এখানে উৎপত্তি হয়ে এদিকে এসেছে। গোদাবরী নদী এইদিকে উৎপত্তি হয়ে এদিকে এসেছে। কৃষ্ণা নদী এদিকে উৎপত্তি হয়ে এদিকে এসেছে। এদিকে তো যেতে পারতো, এখানেই তো আরবিয়ান সি রয়েছে, যেতে পারতো, কিন্তু যায়নি, এদিকে এসেছে। তারপর কাবেরী নদী এখানে উৎপত্তি হয়ে এখানে এসেছে। হ্যাঁ, এবার প্রশ্নটা যেটা এসেছিল আর কি, যে নর্মদা নদী কেন যায়নি এদিকে? নর্মদা নদী কেন যায়নি? কেননা নর্মদা নদীর এখানে রয়েছে কি সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, এগুলো রয়েছে। কারণ মাঝে মাঝে পাহাড়ও তো রয়েছে বড় বড়, সেই জন্য নদীগুলো আর যেতে পারেনি। যেতে পারলে অবশ্যই চলে যেত। কিন্তু আমরা ভূপ্রকৃতি পড়বো তো, আস্তে আস্তে ভূপ্রকৃতি পড়বো, নদ নদী কমপ্লিট হয়ে গেলে। তো আজকে যেটা পড়লাম, গঙ্গা নদী পড়লাম, আমাদের প্রধান নদী গঙ্গা নদী। গঙ্গা নদী আমরা পড়লাম। গঙ্গা নদী থেকে কারোর কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, গঙ্গা নদীতে একটু সময় লাগলো, মানে গঙ্গা নদীতে একটু তথ্যগুলো একটু বেশি ছিল, সেই জন্য একটু সময় লাগলো। পরের নদীগুলোতে এত সময় লাগবে না, পরের নদীগুলোতে। এরপরের দিন স্যার, গঙ্গা নদীতে শাখা নদী নেই? না, গঙ্গা নদী শাখা নদী থাকবে না কেন, অবশ্যই রয়েছে, কিন্তু ছোট ছোট রয়েছে, আসে না ম্যাডাম পরীক্ষায়, উপনদীগুলো আসে।
গঙ্গা নদীর শাখা নদীও রয়েছে, কেন থাকবে না ম্যাডাম? আমি এখানে যে ম্যাডাম মেন নদীগুলোকেই আমি দেখিয়েছি, তাই না? প্রচুর নদী রয়েছে, তাই না, এদিকে ওদিকে, ঠিক আছে। বা আমাদের এই যে পাশে যে, গঙ্গার সঙ্গে স্যার প্রায় 1000 হ্যাঁ এরও বেশি নদী মিলেমিশে রয়েছে একদম ঠিক আছে, 1000-এরও বেশি আর কি, সব যদি ধরা হয় আর কি, 1000-এর নদী কিন্তু গঙ্গা নদীর সাথে মিলেমিশে কিন্তু রয়েছে। তাহলে 1000 নদী তো আমাদের পড়তে হচ্ছে না, এই যে আমাদের খুব বেশি হলে 8-10টা পড়তে হচ্ছে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ আর কি, তাই না? ওই 1000 নদী পড়তে গেলে তো আমাদের সব যাবে, ঠিক আছে, মানে তাহলে হট ট্রিক্স আছে মনে রাখার একটা। বলুন বলবো? স্যার, স্যার বলুন। এই যে উপরে যেটা আছে ওটা রামজি বলে মনে রাখতে হবে, রামজি, রামগঙ্গা, আর জি ফর এই গন্ডক, তারপরে ঘরঘরা, গোমুখ, এই গোমতী, এইগুলো। আর নিচেরটা যেটা সেটা সঞ্জ মুনারে, একটা গান আছে না সঞ্জ মুনারে, ওইটা হিসেবে মনে রাখতে হবে। আচ্ছা অবশ্যই, ঠিক আছে। এখানে কি রয়েছে, এর যে রামগঙ্গা, ডান দিকে, ডান দিক মানে কি, এই ডান দিক বলছি, বাম দিক মানে কি রামগঙ্গা, তাহলে রাম গঙ্গা, গঙ্গা থেকে প্রত্যেকটাতে দেখুন জি রয়েছে, ঘরঘরা, গোমতী, গণ্ডক, আর কোশিরা মনে থাকবেই, মহানন্দাটাও মনে থাকবে, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট মনে রাখতে হবে একদম। আমি এটা বলছি না যে আপনি মুখস্থ করে নিন, মুখস্থ নয়, হ্যাঁ, আপনাকে মোটামুটি একটু মানে ম্যাপ দেখে দেখে কাছে একটু, একটা ম্যাপ রেখে পড়লে কিছু ট্রিকই দরকার নেই, কাছে একটা ম্যাপ দেখে পড়লে একদম ঠিক আছে, ম্যাপ দেখে পড়লে কোনো ট্রিকেরই দরকার হবে না। কারণ এই তো বললাম, ঠিক আছে, আমার প্রথমত আমি যখন পড়েছিলাম তখন আমি ট্রিক দিয়ে মনে রেখেছিলাম যে এটা সেটা, কী ট্রিক আমি নিজে বানিয়েছিলাম, ঠিক আছে। আমাদের পাশে একটা নদী ছিল আর কি, ঠিক আছে, ওই নদী দিয়ে আমি ট্রিকটা বানিয়েছিলাম, এই কী সব এটা ওটা আজগুবি ট্রিক, মানে আমার মনে রাখা নিয়ে কথা আর কি, বানিয়েছিলাম। তারপর যখন ম্যাপ দেখে পড়তে শুরু করলাম আর কি, তারপর কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয়নি, বা যে কোনো ক্ষেত্রে আর কি। আপনি ভূগোল পড়ুন, ইতিহাস পড়ুন, অ্যাকচুয়ালি আপনি যদি জেনারেল অ্যাওয়ারনেস যে পার্ট, সেই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তো ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তাই না, এই যে এত কিছু রয়েছে, সবগুলোর জন্য ম্যাপ কিন্তু মাস্ট, ম্যাপ লাগবেই। সেই জন্য ম্যাপটাকে লার্নও করিয়েছি। কী করবেন, যে দুটো ব্ল্যাঙ্ক ম্যাপ, মানে 1 টাকা করে দাম, দুটো ব্ল্যাঙ্ক ম্যাপ কিনে নেবেন, দুটো ব্ল্যাঙ্ক ম্যাপ কিনে নিয়ে একবার দেখে নিয়ে একবার না দেখে লেখার চেষ্টা করবেন, আশা করছি এই সমস্যা হবে না। 2 বার লিখুন আর কি, হ্যাঁ। তারপর মোটামুটি যদি টাচে যদি থাকেন আর কি, ঠিক আছে, টাচে যদি থাকেন অটোমেটিক হয়ে যাবে। বলুন, এবার বলুন কারোর কোথাও কোনো রকম যদি কোথাও সমস্যা থাকে এই যে গঙ্গা রিভার থেকে, বা আরও এক্সট্রা যদি কারোর কোনো কিছু জানার থাকে, কোনো কিছু শোনার থাকে, তাহলে বলুন। এবার রেডি একদম। আচ্ছা, রিয়া ম্যাডাম বোঝা গেছে? রিয়া ম্যাডাম শোনা? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, কৌশিক স্যার? আচ্ছা কৌশিক স্যার, আচ্ছা এমন হলে কী করে হবে, তাই না, যে ফোনটাকে হয়তো অন রেখে আর কি, ঠিক আছে, যে অন্য কোনো কাজ করছি, তাহলে তো শিখতে পারবেন না, তাই না? তাহলে 6 মাস কেন, 6 বছরে যদি পরিশ্রম করেন তবুও একটা মানে সরকারি চাকরি কিন্তু পাওয়া যাবে না, কেননা কম্পিটিশান লেভেল যে পরিমাণ বাড়ছে আর কি, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। হাসিব স্যার? হ্যাঁ স্যার। বাহ। ফিরোজ স্যার? হ্যাঁ স্যার, ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, শ্যামাশ্রী ম্যাডাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে পড়লাম গঙ্গা নদী। গঙ্গা নদীর থেকে কারো যদি প্রশ্ন থাকে তাহলে বলুন, ঠিক আছে। সবার এইভাবে একটা একটা করে নাম জিজ্ঞাসা করে অনেকটা সময় লেগে যাবে। তাছাড়া 11টার সময় আপনাদের ক্লাস রয়েছে, বা কৌশিক স্যার বলছে, আমি সব শুনেছি, বা 11টার সময় ক্লাস রয়েছে ভাস্কর স্যারের, সম্ভবত শিখন পড়াবেন, শিখন। তাহলে 10টা 37 বাজে খাওয়া দাওয়া করে নিন, খাওয়া দাওয়া করে নিয়ে 11টার সময় ভাস্কর স্যারের ক্লাসে জয়েন করুন। হ্যাঁ, সবাই লেপ নিন আর কি, মন দিয়ে পড়াশোনা করুন।
নাইট স্যার। গুড নাইট।